ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ মেহেদি হাসান। আমি চুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং এখন আইবিএ তে এমবিএ করছি। রিসেন্টলি আমি জিআরইও দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার জিআরই স্কোর হচ্ছে 1327। আর কোয়ান্টে আমার পারফেক্ট স্কোর আছে, মানে 170-র মধ্যে 170 স্কোরই আছে। তো এই আমার নিজের সম্পর্কে বলা। আর এই কোর্সে আমাদের সাথে থাকবেন জয়িতা আপু, ফারিজানিকা জয়িতা আপু। আপু, ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ? Am I audible? ইয়েস, ইয়েস। ওকে, থ্যাংক ইউ মেহেদি ভাইয়া। আচ্ছা, আমি ফাইরুজ আনিকা জয়িতা। আমি আন্ডারগ্র্যাড শেষ করেছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে। এরপর 67 ইনটেকে আইবিএ থেকে এমবিএ করছি। আর বর্তমানে আমি চাকরি করছি সিনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংক পিএলসি তে। থ্যাংক ইউ। ওকে, সো লেটস কন্টিনিউ। আচ্ছা, তো শুরুতে আমরা এই কোর্সটা নিয়ে বলি যে এই কোর্সের উদ্দেশ্যটা কি, কেন আমরা এখানে আছি আজকে। সো আইবিএমবি ম্যারাথন কোর্সটা একটা ফুল লেন্থ কোর্স আইবিএমবি অ্যাডমিশন টেস্টের জন্য। কিন্তু আইবিএমবি কিন্তু আমাদের আলটিমেট গোল না, মানে আপনারা এখানে যারা আছেন তারা কেউ যদি ভেবে দেখেন যে হ্যাঁ আইবিএমবিটাই আমার গোল, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার গোল একটা ভালো পজিশন ইন ইউর ক্যারিয়ার। ওই ক্যারিয়ারের একটা ভালো পজিশনে যাওয়ার জন্য একটা স্টেপ কি আইবিএমবি অ্যাডমিশন টেস্ট। ওকে, সো এই কোর্সে আমাদের মেইন ফোকাসটা থাকবে আইবিএমবি অ্যাডমিশন নিয়ে। অ্যান্ড দেন এই আইবিএমবি অ্যাডমিশনের পরে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি বা ক্যারিয়ারে আমরা কতটুকু লেভারেজ নিতে পারবো, সেটা নিয়েও কিন্তু আমাদের কনসার্ন বা সেটা নিয়েও আমরা কথা বলবো। সো এই কোর্সে আমরা আইবিএমবি অ্যাডমিশন টেস্টের জন্য একটা কমপ্লিট প্রিপারেশন পাবো এবং একটা সলিড প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা আইবিএমবি অ্যাডমিশন টেস্টে বসতে পারবো। সো আমাদের এই কোর্সের মেইন যে উদ্দেশ্য সেটা আইবিএমবি অ্যাডমিশন টেস্ট। এবার শুধু অ্যাডমিশন টেস্ট পর্যন্ত গিয়েই তো সব শেষ না। এর পরবর্তীতে আমাদের কি থাকবে, এরপরে কি আমাদের জবে বসতে হবে, জব এক্সামসে বসতে হবে, সেটা হোক প্রাইভেট সেক্টর, সেটা হোক পাবলিক সেক্টর, তাই না? অথবা এমনও হতে পারে আপনি নিজের বিজনেসও করতে পারেন। বাট যেটাই করি না কেন, আমাদের আইবিএমবি টা কিন্তু একটা স্টেপ টু আওয়ার ফিউচার, তাই না? সো আইবিএ থেকে আমরা এমবিএ করে আলটিমেটলি আমাদের গোলটা তো ক্যারিয়ারই। সো তাহলে এই কোর্স থেকে যে আপনি আইবিএমবি প্রিপারেশন নিলেন বা আইবিএমবি ক্র্যাক করলেন, দেন কি, দেন আপনার জবের দিকে তো যাওয়া লাগবে আলটিমেটলি। সো সেটা যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে এই কোর্স থেকে কিন্তু আপনার জবের প্রিপারেশনও অনেকটা হয়ে যাচ্ছে। সো আমরা দেখি যদি জবের কথা বলি, সেই ক্ষেত্রে কি কি প্রিপারেশন হচ্ছে। যেমন আইবিএম প্রিপারেশন নিলে প্রাইভেট ব্যাংক এমটিওর কমপ্লিট প্রিপারেশনটাই হয়ে যায়। যে কোনো প্রাইভেট ব্যাংক এমটিওর কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়, দুই একটা এক্সেপশন আছে। যেমন ধরুন ইবিএল। সো ইবিএল এ কি আপনার ওদের কোয়েশ্চেন প্যাটার্নে একটু বিবিএ রিলেটেড অর্থাৎ বিজনেস রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকে, যেটার জন্য আপনাকে একটু আলাদা করে পড়তে হবে, এক সপ্তাহের মতো পড়লে এনাফ। আদার দেন দ্যাট ব্র্যাক ব্যাংক এমটিওর ক্ষেত্রে আপনার এক্সামের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট, বাট সেই ক্ষেত্রেও আইবিএ অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে কিন্তু হয়ে যায়। সো প্রাইভেট ব্যাংক এমটিওর ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকে আপনি এখান থেকে এই কোর্সের মাধ্যমে যে প্রিপারেশনটা নেবেন, সো যে কোনো প্রাইভেট ব্যাংক এমটিওর এক্সামে কিন্তু আপনি সেটা কাজে লাগাতে পারবেন এবং খুব ইজিলি ক্র্যাক করতে পারবেন। আমি যদি নিজের কথা বলি, আমি নিজেও কিন্তু 4টা ব্যাংক এমটিও ক্র্যাক করেছিলাম। ওকে, সো এই ব্যাপারে কারো যদি প্রাইভেট ব্যাংকের দিকে যাওয়ার প্ল্যান থাকে বা ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তাকে আমি ওই দিকে গাইড করতে পারবো। অ্যান্ড দেন কি জব এক্সাম, অন্য যে জব এক্সাম গুলো আছে, যেমন ধরুন আপনার এখন তো দেখতেই পাচ্ছেন যে বেশিরভাগ জব এক্সাম কিন্তু আইবিএ বেসড হয়ে যাচ্ছে, বা আইবিএ এক্সাম টেকার না হলেও প্যাটার্নটা ঘুরে ফিরে আইবিএর দিকে যাচ্ছে। এটার এক্সাম্পল যদি বলি, বিগেস্ট এক্সাম্পল পেট্রো বাংলা, বেবজা। তারপর রিসেন্টলি যে সামনে যে এক্সামটা হবে বাংলাদেশ ব্যাংক এডি। সো বাংলাদেশ ব্যাংক এডির কোয়েশ্চেন প্যাটার্ন যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু আপনার প্রিলিতে 100 মার্কসের মধ্যে 60 মার্কসই কিন্তু আমাদের এই প্রিপারেশন থেকে হয়ে যাচ্ছে। ওকে, আমাদের 100 মার্কসের মধ্যে 60 মার্কসই কিন্তু এই প্রিপারেশন থেকে হয়ে যাচ্ছে। কিভাবে? এই 60-র মধ্যে 20 কি আপনার ইংলিশ, 20 কি আপনার ম্যাথস, অ্যান্ড দেন বাকি 20 কি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এই কমপ্লিট প্রিপারেশনটা কিন্তু হয়ে যাচ্ছে এই কোর্সটা থেকেই। তাহলে বাকি রইলো কি? বাকি রইলো আপনার আইসিটি এবং ব্যাংকিং রিলেটেড জিকে,
অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনার আর কি ব্যাংকিং জিকে, আইসিটি আর হচ্ছে বাংলা, ওখানে মাত্র 40 মার্কস। সো ওখানে যদি আপনি একটু হালকা প্রিপারেশন নেন তাহলে 40-র মধ্যে কিন্তু আপনার 30 রাখা কিন্তু অতটা কঠিন কিছু না। 40-র মধ্যে 30 রাখা কিন্তু বা 20 রাখা কিন্তু অত কঠিন কিছু না। সো আপনি যদি এই কোর্সটা ভালো মতো প্রিপারেশন নেন সেক্ষেত্রে এই আইবি বেস যত এক্সাম আছে সেখানে ইংলিশ, ম্যাথ, অ্যানালাইটিক্যাল, এই তিনটা টপিকে আপনি কোথাও আটকাবেন না, কোথাও না। ইংলিশ, দেন হচ্ছে ম্যাথস, দেন হচ্ছে অ্যানালাইটিক্যাল, এই তিনটাতে কোথাও আটকাবেন না। এখন এই তিনটা কোথায় কোথায় পাচ্ছেন আপনি? আপনি যদি বিসিএস এর কথা যদি চিন্তা করেন, আইবিএ প্রিপারেশন নিলে বিসিএস এর ইংলিশে জাস্ট একটা জিনিস এক্সট্রা পড়তে হবে, সেটা হচ্ছে লিটারেচার পার্ট। আপনাকে জাস্ট লিটারেচার পার্টটা এক্সট্রা পড়তে হবে। অ্যান্ড লিটারেচার পার্ট তো মুখস্থ টাইপ, ওইখানেও আপনাকে গাইড করতে পারবে এইসব ব্যাপারে, জয়িতাপও হেল্প করতে পারবে, উনি যেহেতু পাবলিক সার্ভিসে অলরেডি আছেন। সো জাস্ট লিটারেচার পার্টটা এক্সট্রা পড়তে হচ্ছে, কিন্তু গ্রামার পার্টে আপনি কিন্তু আটকাবেন না। দেন হচ্ছে আমি যদি বলি ম্যাথসের ক্ষেত্রে, আইবিএ প্রিপারেশন যদি নিয়ে ফেলেন তখন বিসিএস এর ম্যাথগুলো আপনার কাছে একদম দুধভাত লাগবে, একদম ইজি লাগবে। দেন অ্যানালাইটিক্যাল পার্ট, বিসিএস এর কিন্তু অ্যানালাইটিক্যাল পার্ট আছে যেটাকে বলে মানসিক দক্ষতা। কাজেই এই কোর্সটা খুবই খুবই বেস্ট একটা ইনভেস্টমেন্ট। আপনি যে নেক্সট 4-5 মাস হচ্ছে আপনি একদম ইনভেস্ট করছেন এই কোর্সের পেছনে বা এই প্রিপারেশনের পেছনে, এইটা আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। ওকে, কাজেই সো এই হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্য, তাহলে বুঝতেই পারছি আমরা এই কোর্স থেকে মেইন টু ফোকাস আমাদের আইবিএমবি অ্যাডমিশন, কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের প্রাইভেট ব্যাংক এমটিও প্রিপারেশন হয়ে যাচ্ছে, আইবিএ বেস সব জব এক্সামের ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল প্রিপারেশন হয়ে যাচ্ছে, বিসিএস এর প্রিপারেশনও কিন্তু আমরা একটা লেভারেজ পাবো। এবং আরেকটা অ্যাডিশনাল জিনিস যেটা বলি সেটা হচ্ছে আপনার জিআরই। আপনাদের মধ্যে হয়তো বা কারো জিআরই প্রিপারেশন বা জিআরই দেওয়ার কোনো প্ল্যান হয়তো বা এই মুহূর্তে নাই, বাট হয়তো বা সিচুয়েশন চেঞ্জ হতে পারে, আপনার ইন ফিউচারে মনেও হতে পারে যে না আমি একটু জিআরইটা দিই। সো আইবিএ প্রিপারেশন নিলে আপনার অ্যাটলিস্ট 70% জিআরই প্রিপারেশন হয়ে যায়। এই 70% প্রিপারেশন নেওয়ার পরে বাকি 30% প্রিপারেশন কিভাবে নেবেন, সেই প্রিপারেশন যদি নিজে নিজেও নিতে চান সেক্ষেত্রেও আমাদের দিক থেকে গাইডলাইন পাবেন, অথবা আমাদের তখন অনগোয়িং যে জিআরএ কোর্স থাকবে সেটাতেও আপনারা খুবই নামমাত্র একটা ফি দিয়ে ওখানে আপনারা ওইটার সাথে কন্টিনিউ করে জিআরএ দিয়ে দিতে পারবেন। কাজে দেখতেই পাচ্ছেন এই যে আপনার এই কোর্সটা বা এই প্রিপারেশনটা আইবিএমবি এর, এটা কিন্তু হচ্ছে খুবই সাস্টেনেবল এবং খুবই ওয়াইজ একটা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন শুরুতে কথা বলি আইবিএ এমবিএ নিয়ে। এই 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 জাস্ট এই যে আপনার একদম জেনারিক যে কোয়েশ্চেন, এইটাও আমি অনেকের কাছ থেকে পেয়েছি যে ভাই আমি কোন এমবিএটা করবো, বা এক্সিকিউটিভ এমবিএ করবো কিনা, বা হচ্ছে ইভিনিং এমবিএ করবো কিনা। এইটা নিয়ে অনেকের মধ্যে অনেক মিসকনসেপশন আছে। সো আমি জিনিসটাকে একদম ক্লিয়ার করে ফেলি। আইবিএ হচ্ছে মেইনলি দুই টাইপের এমবিএ অফার করে, একটাকে বলে এক্সিকিউটিভ এমবিএ, একটাকে বলে রেগুলার এমবিএ। এবার এই রেগুলার এমবিএ আবার দুই টাইপের হয়, ফুল টাইম এমবিএ যেটার ক্লাস হয় দিনের বেলা সপ্তাহে 5 দিন, আরেকটা হচ্ছে পার্ট টাইম এমবিএ যেটা ক্লাস হয় ইভিনিং এ। এখন এই যে আপনার এক্সিকিউটিভ এমবিএ এবং রেগুলার এমবিএ, এই এক্সিকিউটিভ এমবিএ এর ক্ষেত্রে ক্লাসগুলো হয় উইকেন্ডসে, এবং এই এক্সিকিউটিভ এমবিএ এর জন্য আপনি আপনি অ্যাপ্লাই করার জন্য বা সিলেক্টেড হওয়ার জন্য আপনার কিন্তু 5 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স লাগে। সো 5 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স যদিও লাগে, যে মিনিমাম 5 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স, কিন্তু ইন রিয়েলিটি দেখা যায় এখানে বেশিরভাগই দেখা যায় আরো অনেক সিনিয়র থাকেন, যে ইন্ডাস্ট্রিতে হয়তো বা 10 বছর আছেন, বা কর্পোরেটে হয়তো বা 10 বছর আছেন, 12 বছর আছেন, এরকম মানুষজন থাকেন। তো ওইখানে আপনার চান্স পাওয়াটা কম্পারেটিভলি ইজিয়ার দেন রেগুলার এমবিএ। সো এক্সিকিউটিভ এমবিএ তে চান্স পাওয়াটা রেগুলার এমবিএ চেয়ে ইজিয়ার, এবং এক্সিকিউটিভ এমবিএ তে নাম্বার অফ কোর্সেসও কম থাকে, ক্রেডিট আওয়ার্সও কম থাকে। ওকে, সো ওইটা কাদের জন্য? ওইটা ওই যে যেটা বললাম, যারা হচ্ছে হয়তো বা বেশ কয়েক বছর জব এক্সপিরিয়েন্স আছে, 5 বছরের বেশি, এবং তারা অত রেগুলার এমবিএর হ্যাসেলটা নিতে যাচ্ছে না, তাদের জন্য এটা। তো আমরা এখানে যারা আছি, আই বিলিভ আমরা সবাই রেগুলার এমবিএর জন্য, এই জন্য আমরা রেগুলার এমবিএ নিয়ে আমাদের ফুল কথাবার্তা থাকবে। এবার রেগুলারের মধ্যে হচ্ছে দুইটা ভাগ, ফুল টাইম এমবিএ এবং পার্ট টাইম এমবিএ, এই দুইটা নিয়েও একটু কথা বলা দরকার। কারণ এখানেও মিসকনসেপশন থাকলে দেখা যাবে আপনার যেইটা অ্যাডমিট হওয়ার কথা সেটা না হয় আপনার অন্যটা অ্যাডমিট হয়েছে, হয়ে দেন হচ্ছে আপনি হয়তো বা পরে গিয়ে পস্তাবেন যে হ্যাঁ আমি মনে হয় ওইটা এত হইলে ভালো হতো। সো দুইটারই আমি ডিটেইলে বলবো, প্রোজ অ্যান্ড কোনস, কোনটাতে কি সুবিধা কোনটাতে কি অসুবিধা দুইটাই বলবো।
সো আমরা এই দুইটার মধ্যে কম্পারিজনটা দেখে ফেলি। ফার্স্টে যদি নাম্বার অফ সিটস বলি, আচ্ছা তার আগে আরেকটা বিষয় বলে ফেলি, এই যে আপনার ফুল টাইম এমবিএ এবং পার্ট টাইম এমবিএ, এই দুইটার অ্যাডমিশন টেস্ট কিন্তু একই সাথে হয়, একই দিনে হয়, একই প্রশ্নে হয়। ওকে, একই প্রশ্ন হয়। তাহলে ডিফারেন্সটা কি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে? ডিফারেন্সটা হচ্ছে আপনি যেইটাতে অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ আপনি যেইটার ব্যাপারে ইন্টারেস্টেড, সেটা আগে সিলেক্ট করে ফেলতে হবে। আপনি যদি ফুল টাইম এমবিএ করতে চান, আপনাকে ফুল টাইম সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। আপনি যদি পার্ট টাইম এমবিএ করতে চান, আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় পার্ট টাইম এমবিএ চুজ করতে হবে। এখন আপনি যেইটা চুজ করবেন, আপনাকে শুধু ওইটার জন্যই কনসিডার করা হবে, ওইটার মেরিট লিস্টে আপনার নাম আসবে। সো আমরা দেখতেই পাচ্ছি ফুল টাইম এমবিএতে 120টা সিট এবং পার্ট টাইম এমবিএতে 60টা সিট। তার মানে আপনি ফুল টাইমে অ্যাপ্লাই করলে আপনাকে এই 120টা সিটের জন্য কনসিডার করা হবে, পার্ট টাইমে অ্যাপ্লাই করলে এই 60টা সিটের জন্য কনসিডার করা হবে। এবার ক্লাসের কথা যদি বলি, ফুল টাইম এমবিএর ক্লাসগুলো হয় হচ্ছে আপনার উইকডেজে, সপ্তাহে 5 দিন হয় ইউজুয়ালি, কিন্তু কোনো কোনো সেমিস্টার হয়তো বা 4 দিনও হতে পারে। সেক্ষেত্রে যদি অন্য দিনগুলোতে যদি আপনার নাম্বার অফ ক্লাসেস যদি বাড়িয়ে দেয়, বাট সাধারণত 5 দিন ধরে রাখেন। পার্ট টাইমের ক্লাসগুলো উইকডেজেই হয়, বাট এখানে উইকডেজ বলতে স্যাটারডেতেও হয় আর কি। পার্ট টাইমে স্যাটারডেতেও হতে পারে, এটা ডিপেন্ড করে। মানে দেখা যাবে আপনার এক এক সেমিস্টারে আপনার হয়তো বা এক এক দিনগুলোতে ক্লাস থাকবে। সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, পার্ট টাইমে সপ্তাহে ক্লাস থাকে 3 দিন। আর ফুল টাইমে যেটা বললাম যে আপনার 4 থেকে 5 দিন ক্লাস থাকে। ক্লাস টাইমিংটা হচ্ছে ফুল টাইমে দিনের বেলা, ইউজুয়ালি আপনার হচ্ছে সকাল 8টা থেকে শুরু করে আপনার একদম দুপুর 2টা, এর মধ্যে থাকতে পারে। আরো পরেও শুরু হতে পারে ক্লাস, ওইদিকে আবার আরো পরেও শেষ হতে পারে, ডিপেন্ড করে রুটিনের উপর। মানে ক্লাসটা হয় দিনের বেলা। আর পার্ট টাইমে ক্লাসটা হয় হচ্ছে আপনার সন্ধ্যার সময়, সন্ধ্যা 7টা থেকে 9টা 45 পর্যন্ত। তো বুঝতেই পারছেন, যারা জব করবেন, জব কন্টিনিউ করে যারা এমবিএ করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে পার্ট টাইম। এবার আমি যদি দুইটা ডিউরেশন নিয়ে যদি বলি, ফুল টাইমে হচ্ছে আপনার 2 বছরের কোর্স, এরপর ইন্টার্নশিপ করতে হয়। আর পার্ট টাইমে হচ্ছে কি আপনার 3.5 বছরের কোর্স। এখন কথা হচ্ছে এখানে এত বেশি টাইম কেন লাগছে? এই যে ফুল টাইম এমবিএ এবং পার্ট টাইম এমবিএ দুইটাতে কিন্তু সেম কোর্সগুলাই হয়, দুইটাতেই 20টা করে কোর্স, সেম কোর্সগুলাই হয় ফর বোথ। সো দুইটাতেই সেম কোর্সগুলাই হয় এবং দুইটাতেই 60 ক্রেডিট। তাহলে এখন কথা হচ্ছে টাইম কেন বেশি লাগে? কারণ ফুল টাইমে আপনি পার সেমিস্টারে 5টা করে কোর্স চুজ করতে পারবেন, নিতে পারবেন। আর পার্ট টাইমে আপনি প্রতি সেমিস্টারে 3টা করে কোর্স নিতে পারবেন। তাহলে প্রতি সেমিস্টারে যদি 3টা করে কোর্স নেন, আর আইবিতে প্রতিটা সেমিস্টার হচ্ছে অ্যারাউন্ড 5 মান্থস করে, এরপর আবার 1 মাসের একটা সেমিস্টার ব্রেক থাকে। সো ধরতে পারেন যে একটা সেমিস্টারে 6 মাস চলে যায়। সো পার্ট টাইমে যেহেতু আপনি 3টা করে কোর্স নিতে পারছেন, সো 3 6 18, আর 2টা কোর্স বাকি থাকে, তার মানে কিন্তু আপনার 7টা সেমিস্টার লাগতেছে। সো এই জন্যই পার্ট টাইমে হচ্ছে আপনার 3.5 বছর টাইম লাগে। আর ফুল টাইমে ওই যে 5টা করে কোর্স, সো 2 বছরে শেষ হয়ে যায়। এরপর ওই যে ইন্টার্নশিপটা। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করা উচিত, সেটা হচ্ছে লাস্ট 2 বছর ধরে ফুল টাইম এমবিএ তেও ফাইনাল সেমিস্টারটা ইভিনিংয়েই হচ্ছে। মানে ফুল টাইম এমবিএতে যে 4টা সেমিস্টার, এই 4টার মধ্যে প্রথম 3টা দিনে হচ্ছে, আর ফাইনাল সেমিস্টারটা আপনার ইভিনিং এ হচ্ছে এই এই টাইমটাতে। এখন কেন হচ্ছে? কারণ এটা হয়তো বা আইবি চিন্তা করেছে এইভাবে যে ফাইনাল সেমিস্টারটা যদি ইভিনিং এ হয়, তো তাহলে স্টুডেন্টদের জব হান্টিং করা বা ইন্টারভিউ অ্যাটেন্ড করা বা জব এক্সাম গুলো দেয়া বা কারো জব হয়ে গেলে ঢুকে যাওয়া, সো এইসব বিষয় হয়তো বা হেল্পফুল হবে, এইসব ভেবেই হয়তো বা আইবিএ এই 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 কাজটা করেছে। এবার টিউশন ফির কথা যদি বলি, ফুল টাইমে পেতে টোটাল 1,20,000 টাকার মতো লাগে, পার্ট টাইমে হচ্ছে অ্যারাউন্ড 2 লাখ টাকার মতো লাগে। এখন এই টাকাটা একবারে দিতে হয় না। আইবিএর সিস্টেম হচ্ছে প্রতি বছরের শুরুতে সেমিস্টার ফি গুলো, মানে 2 সেমিস্টারের ফিটা একসাথে দিয়ে দিতে হয়। সো অ্যাডমিশনের সময় অ্যারাউন্ড 60K এর মতো লাগে, 60,000-এর মতো। সো ফুল টাইম এমবিএতে যদি ঢুকেন, তাহলে নেক্সট ইয়ারের শুরুতে আবার আরো 60,000-এর মতো লাগবে। আর পার্ট টাইমে যদি ঢুকেন, প্রথম সেমিস্টারে হচ্ছে মানে প্রথম অ্যাডমিশনের সময় আপনাকে 60,000 মতো দিতে হবে। অ্যান্ড দেন নেক্সট ইয়ারের শুরুতে গিয়ে অ্যারাউন্ড 50K এর মতো দিতে হবে। পরের বছরের শুরুতে আবার অ্যারাউন্ড 50K এর মতো। অ্যান্ড ফাইনাল সেমিস্টারে যেহেতু ফাইনাল ইয়ারে গিয়ে যেহেতু আপনার মাত্র 2টা কোর্স থাকে, সেখানে অ্যারাউন্ড আপনার 30K এর মতো দিতে হয় আর কি। তো সব মিলে ওখানে 2 লাখ টাকার মতো। এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি আপনার মাইগ্রেশন। সো আপনি ফুল টাইম এমবিএ থেকে চাইলে মাইগ্রেট করে পার্ট টাইমে যেতে পারবেন। মানে ধরেন আপনি ফুল টাইম এমবিতে ঢুকলেন, এখন আপনার খুব ভালো একটা জব হয়ে গেছে, তো আপনি ডেফিনেটলি জবে জয়েন করবেন।
কিন্তু সেই ক্ষেত্রে তো আপনি এমবিএটা করতে পারছেন না, তখন কি করবেন? তখন আপনি চাইলে পার্ট টাইমে সুইচ করতে পারবেন। এটা করার জন্য একটাই কন্ডিশন, মিনিমাম একটা সেমিস্টার আপনাকে মিনিমাম একটা সেমিস্টার আপনাকে ফুল টাইমে করে নিতে হবে, এরপরে আপনি যে কোনো সময় পার্ট টাইমে চলে যেতে পারবেন। যদি একটা টাইমলাইন থাকে যে সেমিস্টার উইথড্র করার জন্য একটা টাইমলাইন থাকে, বাট ওইটাও ম্যানেজেবল। সো তাহলে যেটা বুঝলাম যে ফুল টাইম থেকে কিন্তু পার্ট টাইমে মাইগ্রেট করা যায়, কিন্তু উল্টাটা যায় না, মানে পার্ট টাইম থেকে চাইলেও ফুল টাইমে মাইগ্রেট করতে পারবেন না। এটা আগে যেত, এক সময় যেত, কিন্তু বেশ কয়েক বছর ধরে, প্রায় মনে হয় 7-8 বছর ধরে এটা এখন অফ। সো এখন চাইলেও আপনি পার্ট টাইম থেকে ফুল টাইমে মাইগ্রেট করতে পারবেন না, বাট ফুল টাইম থেকে পার্ট টাইমে মাইগ্রেট করতে পারবেন। ওকে, কেউ মনে হয় একটা প্রশ্ন করেছেন, আমি একটু দেখে ফেলি। ওকে, সো একজন বলেছেন যে অ্যাজ এ জব হোল্ডার মাই চয়েস ইজ পার্ট টাইম, ফাইন। অ্যান্ড এরপরও আমি নেক্সট পেজে গিয়ে আরেকটু ডিটেলে বলবো যে আসলে কোনটা আপনার চুজ করা উচিত। সো কম্পারিজনটা কিন্তু আমরা এখানে করে ফেললাম, কারো কোনো প্রশ্ন থাকলে এই রিলেটেড চাইলে করতে পারেন। ওকে, তাহলে এখন আপনার জন্য কোনটা? আপনি কি ফুল টাইমে যাবেন নাকি পার্ট টাইমে যাবেন? আমি জানি এটা যদিও কেউ প্রশ্ন করেন নাই, কিন্তু অনেকের মনে হয়তো বা প্রশ্ন থাকতে, এই যে একটা এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম, একজন করে ফেলছেন যে দুইটাতে কম্পিটিশন আলাদা কিনা। এখন দেখেন, আগের পেজে যদি যাই, ফুল টাইমে সিট হচ্ছে 120টা, পার্ট টাইমে 60টা। তো সেক্ষেত্রে আপনার মনে হতে পারে, আরে তাহলে তো ফুল টাইমে মনে হয় চান্স পাওয়া ইজি পার্ট টাইমের চেয়ে। কিন্তু দ্য থিং ইজ, ফুল টাইমে কিন্তু অ্যাপ্লিক্যান্টসও বেশি থাকে। সো ফুল টাইমে কিন্তু অ্যাপ্লিক্যান্টসও পার্ট টাইমের চেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে আবার আপনার মনে হতে পারে যে হ্যাঁ, ফুল টাইমে তো অ্যাপ্লিকেন্টস বেশি, তাহলে পার্ট টাইমে অ্যাপ্লাই করি, পার্ট টাইম মনে ইজি। বাট এখানে ব্যাপারটা হচ্ছে, এইখানে যে আবার ওই যে সিট কম, সো সিট কম অ্যাপ্লিকেন্টসও কম, সিট বেশি অ্যাপ্লিকেন্টসও বেশি, সো আলটিমেটলি দুইটা আসলে ব্যালেন্স হয়ে যায়। এবার আপনি পাসিং মার্কস যদি দেখেন, যদিও আইবিএ কখনোই এগুলো প্রকাশ করে না পাসিং মার্ক গুলা, বাট ওই যে যারা টিকে চান্স পায় তাদের কাছ থেকে পাওয়া ইনফরমেশন থেকে দেখা যায় যে পাসিং মার্কটা ওইরকম কাছাকাছি থাকে, হয়তো বা 0.5 মার্কস, 0.75 মার্কস বা 1 মার্কস এরকম ডিফারেন্স থাকতে পারে। এখন যে সিগনিফিকেন্ট ডিফারেন্স এরকম কিছু না। সো কোনটা ইজি, এটার কোনো অ্যান্সার নাই, এটা আসলে দুইটা সেম। দুইটাতে সেম, জাস্ট একটু 19-20 হতে পারে। কোনো ইনটেকে হয়তো বা আপনার ফুল টাইমে পাসিং বারটা একটু স্ট্রিক্ট থাকতে পারে, অর্থাৎ পাস মার্কটা একটু বেশি থাকতে পারে, পার্ট টাইম একটু কম থাকতে পারে। আবার আরেক ইনটেকে হয়তো বা উল্টাটাও হতে পারে। সো কাজেই দুইটাতেই টাফনেস সেম, কাজে এইটার উপর আপনার ডিসিশন হবে না। বাট আরেকটা ডিসিশন কেউ করতে পারতেন যে ভাই, আচ্ছা দেখি, আরেকটা প্রশ্ন কেউ করতে পারতেন, একজন মনে হয় প্রশ্ন করেছেন, আচ্ছা জেইউআইবি এবং বিউ কি একই প্রসিডিওর কিনা? হ্যাঁ, এটা এটা আমি বলছি। আহ তো তার আগে এটা বলে ফেলি, আরেকটা প্রশ্ন হয়তো বা অনেকে করতে পারেন বা কারো মনে ঘুরতে পারে যে ভাই দুইটার ভ্যালু কি ডিফারেন্ট কিনা, যে এমন কিছু কিনা যে ফুল টাইমের ভ্যালু পার্ট টাইমের চেয়ে বেশি, বা পার্ট টাইমের ভ্যালু ফুল টাইমের চেয়ে বেশি, এরকম কিছু আছে কিনা, বা ইন্ডাস্ট্রিতে অন্যভাবে দেখে কিনা। আর ব্যাপারটা হচ্ছে না, এরকম কোনো ডিফারেন্স নাই, দুইটা সেম। ইনফ্যাক্ট ফুল টাইমে যারা 120 জন ঢুকে, তাদের মধ্যে ফাইনাল সেমিস্টারে যেতে যেতে অনেক বড় একটা অংশই কিন্তু পার্ট টাইমে মাইগ্রেট করে ফেলে। কারণ ওই যে একদম প্রথমেই যে বললাম, সবারই তো আলটিমেট গোল হচ্ছে গিয়ে ক্যারিয়ার একটা ভালো স্টেজে যাওয়া। সো ফুল টাইম এমবিএ কন্টিনিউ করার সময়ই কেউ যদি ভালো জব পেয়ে যায়, সে তখন পার্ট টাইমে মাইগ্রেট করে। ওকে, সো এখানে এইটাতেও কোনো এরকম কোনো ডিসক্রিমিনেশন বা এরকম কোনো ইয়া নাই, দুইটা সেম ভ্যালু, ইন্ডাস্ট্রিতে সেম ভ্যালু। বাট এখানে ব্যাপারটা, মেইন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে কি ভাই, টাইম। দেখেন, এখানে 2 বছর প্লাস ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ ধরেন আরো 3-4 মাস, বাট 2 বছরই ধরেন। ইন্টার্নশিপ জব, আপনার জব হয়ে গেলে জবকে ইন্টার্নশিপ হিসেবে দেখাতে পারবেন। বাট এখানে 3.5 বছর, তো হিউজ একটা কমিটমেন্ট কিন্তু, 3.5 বছরের যে ব্যাপার। বাট এখানেও কথা আছে, আহ আপনি কিন্তু চাইলে সেমিস্টার উইথড্র করতে পারবেন। মানে ধরেন আপনি এমবিএ তে ঢুকলেন, একটা সেমিস্টার আপনার কমপ্লিট হয়ে গেছে, এরপর আপনি এনি টাইম চাইলে সেমিস্টার ব্রেক নিতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি আইবিএ তে ঢুকলেন, এমবিএ কন্টিনিউ করছেন, কিন্তু আপনার তখন জব হয়ে গেল চিটাগংয়ে, অর্থাৎ ঢাকার বাইরে, এবং জবটা খুবই লুক্রেটিভ, অনেক ভালো স্যালারি, আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো। সো তখন কি করবেন? তখন ব্যাপারটা এরকম না যে আপনার একদম এমবিএ ছেড়ে ছুড়ে চলে যাওয়া লাগবে, এরকম না, তখন আপনি সেমিস্টার উইথড্র করবেন, অর্থাৎ একটা ব্রেক নিবেন। সে একটা ব্রেক নিয়ে এসে পরে আবার যখন আপনি যদি ঢাকায় মাইগ্রেট করতে পারেন, অর্থাৎ আপনার জব যদি আপনি ঢাকায় ট্রান্সফার করতে পারেন, তখন আবার আবার এমবিএটা কন্টিনিউ করবেন। একটা টাইম লিমিটেশন থাকে, সম্ভবত 7 বছর মনে হয়, একটু চেক করতে হবে। সো এর মধ্যে আপনার এমবিএটা কমপ্লিট করলেই হয়েছে। ওকে, আচ্ছা দুইটা প্রশ্ন মেবি করেছেন, এর মধ্যে একজন হ্যান্ড রেজ করেছেন, উনি একটু ভাই প্লিজ বলতে পারেন।
কত টাইম পর এটা কিন্তু বলে ফেললাম একটু আগে যে মিনিমাম এক সেমিস্টার আপনার ফুল টাইমে কন্টিনিউ করতে হবে, এরপরে আপনি পার্ট টাইমে চলে যেতে পারবেন। বাট আপনার একটা সেমিস্টার কমপ্লিট হয় নাই, তখন কিন্তু আপনি চাইলেও পার্ট টাইমে যেতে পারবেন না। ওকে, কাজে মিনিমাম একটা সেমিস্টার কন্টিনিউ করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল যে ভাই, আহ, কোনটা আমার জন্য, আমি কোনটা করব। আমি কিন্তু ক্লিয়ার করে ফেলছি যে, ক্লারিফাই করে ফেলছি যে হচ্ছে আপনার টাফনেস দুইটার সেমই ধরেন, এইটার উপর কোনো বায়াসড হবেন না। দেন হচ্ছে কি আপনার ইন্ডাস্ট্রিতে ভ্যালু সেম, সো এইটার উপর বায়াসড হবেন না। তার এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে ভাইয়া টাইম। মেইন ফ্যাক্টরটা হচ্ছে টাইম। কারণ ওখানে এদিকে আপনার 2 বছরের মধ্যে এমবিএ কমপ্লিট হয়ে যাচ্ছে, এইটা একটা সুবিধা। বাট এখানে আরেকটা ব্যাপারও কিন্তু থাকে, যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন, এখন আপনি একজন গ্রাজুয়েট। বাংলাদেশের ফ্যামিলিগুলোতে দেখা যায় যে হ্যাঁ, এরকম একটা ফাইন্যান্সিয়াল একটা প্রেশার কিন্তু চলে আসে যে না, আর্লি জবে ঢুকতে হবে বা ইনকাম করতে হবে, ফ্যামিলির হাল ধরতে হবে, এরকম ব্যাপার স্যাপার কিন্তু অনেকের থাকে। সো কাজে আপনার যদি সিচুয়েশন এরকম হয় যে আপনার জব করতেই হবে, আপনি বিয়ে করে ফেলছেন বা আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, আপনার জব করতেই হবে, তখন তো আপনি চাইলেও ফুল টাইম এমবিএ করতে পারছেন না, তখন আপনার জন্য পার্ট টাইম এমবিএ। ওকে। আবার ধরেন কেউ অলরেডি খুবই ভালো জব, কারো হয়তো বা এরকম কোনো ব্যারিয়ার নাই যে হ্যাঁ আমার জব করতেই হবে, এমন কোনো প্যারা নাই, আমার ফ্যামিলি এনাফ সচ্ছল, সো আমি ফ্যামিলিতে টাকা না দিলেও চলে, বাট আমি অনেক ভালো একটা জব করতেছি, তো আমি কি করব। তো তার জন্য কথা হচ্ছে, আপনি যদি অনেক অনেক ভালো কোনো জব করেন যেটা অনেক ওয়েল পেইড স্যালারি এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো, মানে যেটা নিয়ে আপনি স্যাটিসফাইড, সেই ক্ষেত্রেও আপনি পার্ট টাইম চুজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি পার্ট টাইমটা কন্টিনিউ করতে করতে গিয়ে আপনি হচ্ছে গিয়ে জব করতে থাকবেন। হ্যাঁ, শহীদুল ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন, প্লিজ বলেন। একটু আগে না হ্যান্ড রেজ করলেন মনে হয়, আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, সো তাহলে যেটা বললাম আমি, যে এখানে কিন্তু আমাদের মেইন ইস্যুটা হচ্ছে টাইম। ওকে। এইবার যারা ধরেন ক্যারিয়ারের একদম আর্লি স্টেজে আছেন, মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে বা হয়তো বা গত বছর হয়েছে, বাট আপনি চাচ্ছেন যে না ভাই, আমি জবের পাশাপাশি এত প্যারা নিতে চাই না, আমি আগে এমবিএটা কমপ্লিট করব, এরপরে গিয়ে আমি জবে ঢুকবো, অথবা আমি অ্যাটলিস্ট 2টা সেমিস্টার আইবিএতে কন্টিনিউ করব, দেন হচ্ছে কি আমি জবে ঢুকে যাব জব হয়ে গেলে, অথবা আমি ফুল টাইমে ঢুকে এমবিএ করতে থাকবো, দেন আমার যদি ভালো কোনো জব হয়ে যায়, দেন হচ্ছে আমি পার্ট টাইমে চলে যাব। সো এইভাবে চিন্তা করবেন। ইনফ্যাক্ট আমি সাজেস্ট করব, যারা এখন পর্যন্ত জবে নাই, অর্থাৎ জবে এখনো ঢুকেন নাই, হয়তো বা আপনার ফ্যামিলির জন্য জব করা দরকার, বাট আপনি এখনো জব পান নাই বা জবে ঢুকেন নাই, হ্যাঁ, তাদের জন্য আমি রেকমেন্ড করবো ফুল টাইমে। আপনি আগে ফুল টাইমে ঢুকেন, ঢুকার পরে আপনি এমবিএটা অ্যাটলিস্ট একটা সেমিস্টার কন্টিনিউ করেন, দেন আপনি পার্ট টাইমে যেতে পারবেন। এখন এইটা কেন বলছি, এখন বলতে পারেন যে ভাই আমার তো ওই যে টাকা পয়সা লাগবে, ফ্যামিলির ইয়া করতে, সাপোর্ট দিতে হবে। তো আপনি যেটা করতে পারেন যে সিম্পলি আপনি টিউশনও করতে পারেন। আপনি ধরুন ফুল টাইমে ঢুকলেন, আপনি যদি টিউশন টিউশন করান বা ব্যাচ পড়ান, দেখা গেছে যে আপনি জবের সমানই টাকা কামাতে পারবেন। একটু একটু হার্ডওয়ার্ক করতে হবে, একটু প্যারা লাগবে, বাট ইটস ম্যানেজেবল। হ্যাঁ। সো এটা একটু কষ্ট করে যদি একটা সেমিস্টার করে ফেলেন, ইন দ্য মিন টাইম যদি আপনার ভালো কোনো জব হয়ে যায়, তখন আপনি সুইচ করে ফেলবেন, এই একটা পার্ট টাইমে সুইচ করবেন এবং জবে ঢুকে যাবেন। আচ্ছা, এবার বলছেন যে আইবিএমবি তে পার সিট কম্পিটিশন কতজন থাকে। আমি যদি রিসেন্ট ইয়ারগুলোর কথা বলি, সেই ক্ষেত্রে ফুল টাইম পার্ট টাইম মিলিয়ে টোটাল 3000-এর আশেপাশে থাকে, 3000-এর মতো। দুইটাকে একসাথে চিন্তা করেন। সো 120টা সিটের জন্য 3000 চিন্তা করেন। হ্যাঁ, তাহলে এই 3000-এর মধ্যে, তো 120টা না, টোটাল তো 180 হলো, তাহলে কত হয়, পার সিট কত হয়। টোটাল হচ্ছে তাহলে পার সিট হচ্ছে 16 জন করে হচ্ছে, বা আমরা আমরা একটু রাউন্ড অফ করে আমরা হচ্ছে 15 জন করে ধরি। ওকে। এখন ঘটনা হচ্ছে, এই যে ধরেন 3000 অ্যাপ্লিক্যান্টস, এদের মধ্যে সবাই কিন্তু সিরিয়াস অ্যাপ্লিক্যান্টস না। অনেকেই আছে যে আরে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, দিয়ে দেখি এক্সাম, যদি হয়ে যায় বা দিয়ে দেখি এক্সাম কেমন, এরকম একটা বড় পোর্শন থাকে। মিনিমাম অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তো হাজার খানেক মানুষ হবে এরকম, যে জাস্ট দেখতে যায় যে হ্যাঁ দেখি কিরকম। বাকি 2000 ধরেন প্রিপারেশন নাই, আর এর মধ্যেও সলিড প্রিপারেশন থাকে ধরেন 500 জনের মতো। এখন বলতে পারেন ভাই তাহলে তো অনেক ইজি, আর ব্যাপারটা হচ্ছে এই যে 500 জন বা 700 জন,
এরা ভাই অনেক অনেক টাফ, মানে অনেক অন্য লেভেলের প্রিপারেশন থাকে এদের। তো এরা খুবই ওয়েল প্রিপেয়ার্ড থাকে, এই জন্য কিন্তু কম্পিটিশনটা বেশি, বা কম্পিটিশনটা এই জন্য টাফ। হ্যাঁ, এই 500 জনের মধ্যে বা এই 700 জনের মধ্যে দেখবেন যে প্রচুর থাকে হচ্ছে আপনার স্টেম ব্যাকগ্রাউন্ডের, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বা স্টেম ব্যাকগ্রাউন্ডের, যার ম্যাথে হয়তো বা অনেক তুখুর, বা হচ্ছে ইংলিশে অনেক ভালো, এরকম অনেকে থাকে। অ্যান্ড হয়তো বা 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, এরকম আছে। আবার সেকেন্ড টাইম দিচ্ছে, থার্ড টাইম দিচ্ছে, এরকম ক্যান্ডিডেটও আছে। সো দ্য কম্পিটিশন ইজ ভেরি হাই। বাট এখন এখানে আরেকটা কথা আছে কিন্তু ভাই, সেটা হচ্ছে ফুল টাইম এমবিতে সিট কয়টা যেন, 120টা। কিন্তু গত বছরের কাহিনী কে কে জানেন? গত বছর কিন্তু 120 জনকে নেয় নাই, মাত্র 83 জনকে নিছে। নাম্বারটা যদি সঠিক বলে থাকি তাহলে মাত্র 83 জনকে নিছে। এখন এটার কারণ কি? 120 জনের সিটে কেন মাত্র 83 জনকে নিল? কারণ বাকিরা হচ্ছে, যে পাসিং বারটা সেট করা হয়েছে, বাকিরা সেটা পাস করতে পারে না। অ্যান্ড আইবিআর মনে হয়েছে যে আমরা প্রয়োজনে কম ক্যান্ডিডেট নিব, কম স্টুডেন্ট নিব, বাট আমরা কোয়ালিফাইড গ্র্যাজুয়েট তৈরি করব, আমরা কোয়ালিটি মেনটেন করব। সো আইবিআর ফিলোসফি এটা, যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনারা জানেন কিনা, আইবিএ কিন্তু মাঝে দিয়ে বেশ কয়েক বছর 2টা করে ইনটেক নিত বছরে, মানে বছরে অ্যাডমিশন টেস্ট হতো 2বার। সেটা সম্ভবত 2019 সালে শেষ হয়ে গেছে। সো এরকম কিন্তু ছিল, হ্যাঁ, যে আপনার 2বার হতো। কিন্তু ওইটা কেন অফ করে দিল? কারণ দেখা গেল যে এত পরিমাণ গ্র্যাজুয়েট আসলে লাগে না, কারণ ইন্ডাস্ট্রি স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল এবং কোয়ালিটিটা হয়তো বা একটু ড্রপ করা শুরু করতে পারতো, এত বেশি স্টুডেন্ট নিতে গেলে। তো তখন তারা কিন্তু আবার একটা ইনটেকে ব্যাক করলো। অর্থাৎ এখন প্রতি ইনটেকে যে 120 জন আর 60 জন, টোটাল 180 জন করে নিচ্ছিল। এরপরে গিয়ে গত বছর আবার যেটা করলো, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, এটা আইবিএর হিস্ট্রিতে কখনোই হয় নাই, যে সিট যত তার চেয়ে কম নিছে। বরং এটার উল্টাটা হয়েছে, যে 120টা সিট সেখানে হয়তো বা 2 জন একজন বেশি নিছে, এরকম এরকম আছে। হ্যাঁ, কিন্তু এতজন কম নিল এরকম কখনোই হয় নাই। সো এটা এটা হওয়ার কারণটা কি, কেন নিল, এক্সপ্লেন করে ফেলছি কিন্তু, যে কোয়ালিটি মেনটেন করার জন্য। কাজে দেখেন, এই যে যতজন অ্যাপ্লিকেন্ট ছিল, অ্যাপ্লিকেন্ট কিন্তু 3000-এর মতো, বাট নিল কতজনকে? 83 জন, আর ফুল টাইমে ধরেন 50 বা এরকম কিছু একটা। সো বা হচ্ছে ফুলও নিতে পারে। সো বুঝতেই পারছেন, কম্পিটিশনটা কিন্তু টাফ, অনেক টাফ। আচ্ছা, মনে হয় আরো প্রশ্ন করেছেন চ্যাটে, আমি একটু প্রশ্নটা পড়ে ফেলি। আচ্ছা, আইবিএমবি এক্সাম গুলো কোন মান্থে হয়? ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে, ইনিশিয়াল স্ক্রিনিং ফিল্টারিং হয় কিনা? নো, ইনিশিয়াল কোনো ফিল্টারিং বা স্ক্রিনিং হয় না, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটাতে আসছি। তার আগে বলে ফেলি যে অ্যাডমিশন টেস্টটা হয় হচ্ছে আপনার নভেম্বরের শেষের দিকে, অথবা একটু দেরিতে হলে সেক্ষেত্রে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে হতে পারে, বাট ধরেই রাখেন যে নভেম্বরের লাস্টেই হচ্ছে, মানে 20 নভেম্বর থেকে শুরু করে 30 নভেম্বর এর মধ্যেই হচ্ছে, এরকমই ধরে রাখেন। এবার আরেকটা প্রশ্ন অর্জন করেছেন যে ইনিশিয়াল স্ক্রিনিং হয় কিনা, অর্থাৎ অ্যাপ্লাই করলাম বাট এক্সাম দিতে পারবো না, এরকম হয় কিনা? না, এরকম হয় না, এক্সাম দিতে পারবেন। বাট অ্যাপ্লাই করার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার গ্রাজুয়েশনে সিজিপিএ মিনিমাম 2.5 থাকতে হবে। সো সিজি যদি 2.5 থাকে আউট অফ 4, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্সামে বসতে পারবেন। ওকে, এবার এই রিলেটেড তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন চ্যাটে করেছেন? প্রশ্ন একটু পড়ে ফেলি। 3 বছরের ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে মাস্টার্স করতে হয়। যদিও গত বছর এরকম শুনেছিলাম যে এরকম একটা চেঞ্জ মনে এসেছে, এটা একটু দেখতে হবে। বাট তার আগের বছরও যেটা ছিল, তার আগেও যেটা ছিল সেটা হচ্ছে আপনার 3 বছরের গ্রাজুয়েশন দিয়ে, অর্থাৎ হচ্ছে ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করা যেত না। হচ্ছে আপনার তারপরে 3 বছরের ডিগ্রি থাকলে দেন একটা মাস্টার্স করতে হতো, অ্যাটলিস্ট 1 বছরে একটা মাস্টার্স করতে হতো। Okay? আচ্ছা, আর কোনো প্রশ্ন? দাঁড়ান। আস্কিং ফর এ ফ্রেন্ড, ক্যান ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস গেট ইনটু আইবিএমবি? ইয়েস, ডেফিনেটলি। এরকম প্রতি বছরই হয়, যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও বেশ কয়েকজন আসে, 2 জন 3 জন 4 জন আসে। বাট এখানেও কথা আছে, রিয়েলিটি চেক দিয়ে বলি, যে অন্যদের মতো জাস্ট হচ্ছে কোর্স বেচার জন্য সবাইকে এনকারেজ করবো, হ্যাঁ ভাই আপনার দ্বারাই সম্ভব হবেই, সবাই আইবির জন্য প্রিপারেশন নেন না। আমি জাস্ট রিয়েলিটি চেক দিয়ে বলি, ন্যাশনাল থেকে চান্স পায়। বাট ন্যাশনাল থেকে যদি আপনি চান্স পেতে চান,
আপনার এই রিয়েলিটিটা অ্যাটলিস্ট মানা দরকার যে হ্যাঁ, আপনি কিন্তু হয়তো বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা আছে বা বুয়েট চুয়েটের যারা আছে বা ঢাকা ভার্সিটির যারা আছে, এনএসইউ ব্র্যাকের একদম যারা আছে, হয়তো বা সিএসসি নিয়ে পড়ছে বা ভালো সাবজেক্টে পড়ছে, তাদের থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকবেন। কিছুটা না, অনেকটাই পিছিয়ে থাকবেন, কারণ ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিচাররা কিরকম পড়ায় সেটা খুব ভালো করে জানি। তারা আসলে স্টুডেন্টদের ব্যাপারে একদমই কেয়ার করে না। সো ওই ল্যাকিংসটা কিন্তু থেকে যায়। হ্যাঁ। সো কাজে আপনি যদি ন্যাশনালের ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, ইউ হ্যাভ টু পুট সাম এক্সট্রা এফোর্ট। ডেফিনেটলি সম্ভব, বাট ইউ হ্যাভ টু পুট সাম এক্সট্রা এফোর্ট। যে ছেলেটা বুয়েটের, সে হয়তো বা আপনার যদি 3 ঘন্টা পড়ে, আপনার পড়তে হবে 5 ঘন্টা, এরকম পড়তে হবে, এফোর্ট দিতে হবে। আপনি যদি অনেক এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড হন বা আপনার হচ্ছে ইংলিশ এবং ম্যাথের বেসিক অনেক ভালো, সেক্ষেত্রে আপনি মিনিমাল প্রিপারেশন দিয়েও চান্স পেতে পারেন। বাট আপনার যদি ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু পুট সাম সিরিয়াস এফোর্ট। আপনাকে সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে। ওকে। এইবার ধরেন আপনি প্রিপারেশন নিলেন, আপনার আইবিএতে হলো না, কথার কথা, সেক্ষেত্রে কি এই প্রিপারেশনটা বৃথা? না। আপনি আইবিএম এর প্রিপারেশন নিলে এই অ্যাডভান্টেজটা কিন্তু আপনি পেতে থাকবেন। কোথায় পাবেন? ওই যে যেটা বলে আসলাম, জব এক্সামগুলোতে, বাংলাদেশের কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ ম্যাথ অ্যানালাইটিক্যালি আপনি আটকাবেন না ইনশাল্লাহ। সো কাজেই আইবিএ তে যদি নাও হয়, স্টিল ইটস এ গুড ইনভেস্টমেন্ট ফর ইউর ক্যারিয়ার। এবং আরেকটা প্রশ্ন একটু আগে চ্যাটে করেছিলেন যে ভাই, বিইউপি এবং জেইউ আইবিএ ওগুলোতে সেম প্রসিডিউর কিনা। আইবিএ প্রিপারেশন নিলে বিইউপি জেইউ আইবিএ এগুলো ক্র্যাক করার কোনো ব্যাপারই না। আপনি জাস্ট আইবিএর কোর্স বা প্রিপারেশনটা ভালোভাবে নেবেন, আমাদের সাথে কোর্সটা ভালো মতো কমপ্লিট করবেন, এরপরে বিইউপি এমবিএ খুব ইজিলি ক্র্যাক করে ফেলতে পারবেন। ওকে। বিইউপি এমবিএ তে হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যাটার্নে একটু চেঞ্জ আছে, একটু ডিফারেন্ট, বাট স্টিল কোর জিনিস সেম। মানে ওখানে হচ্ছে অ্যানালিটিক্যাল পার্টটা থাকে না, পাজল টাজল এগুলো থাকে না, বাট ম্যাথ ইংলিশ ইংলিশ মিলে সেম। সো আমাদের আমাদের ব্যাচে গত বছর এরকম ছিল যে আইবিএ তে হয় না, বাট বিইউপি তে হয়ে গেছে, এরকম কিন্তু আছে। সো হয়ে যায়। আর জিও আইবিএও কম্পারেটিভলি ইজিয়ার। ইনফ্যাক্ট জিও আইবিএ ক্র্যাক করার জন্য কোর্স যে করতে হবেই এটাও ম্যান্ডেটরি না, সেলফ প্রিপারেশন নিয়েও জিও আইবিএ এমবিএ ক্র্যাক করে ফেলা সম্ভব। সো এবং আরেকটা ভালো অপশন হতে পারে হচ্ছে আপনার ঢাকা ভার্সিটির এফবিএস এর এমবিএ। মানে আপনার তো মেইন টার্গেট আইবিএমবিএ, আপনি আইবিএমবিএ প্রিপারেশন নিলেন, এক্সামে বসলেন, বাট আপনি হতেই পারে কোনো কারণে হলো না, হতেই পারে, তাই না? লাক তো ম্যাটার করে ভাই, আপনি যত যাই বলেন। ইন দ্য এন্ড হচ্ছে আপনি, উই ক্যান জাস্ট ট্রাই, আমরা নিজেদের সর্বোচ্চ এফোর্টটা দিতে পারি, বাট এখানে লাকও ম্যাটার করে। যে আমি ওই দিনটায় নিজেকে কিভাবে, নিজের কুলনেসটা ধরে রাখতে পারলাম কিভাবে, আমি ঠান্ডা মাথায় এক্সাম দিতে পারলাম কিনা, ডেলিভারটা করতে পারলাম কিনা। সো কাজে কোনো কারণ না হলে এই ব্যাকআপ অপশন গুলো কিন্তু আছে এমবিএ এর ক্ষেত্রে। ইনফ্যাক্ট কারো যদি মনে হয়, এবং 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 আরেকটা রিয়েলিটি চেক দিই, এটা অনেকেই জানেন না যে আইবি থেকে এমবিএ তে চান্স পাওয়াটা যত কঠিন, কমপ্লিট করাটা কিন্তু তার থেকে বেশি কঠিন। কিভাবে কঠিন? আইবি থেকে কিন্তু প্রচুর ড্রপ আউট হয়, প্রচুর ড্রপ আউট হয়। সেটা আইবিএ বিবিএ তেও, আইবিএমবিএ তেও। আপনার সিজিপিএ যদি 2.5 এর নিচে নেমে যায়, তখন আপনাকে প্রবেশন পিরিয়ডে পাঠাবে নেক্সট সেমিস্টারের জন্য। নেক্সট সেমিস্টারেও যদি আপনার সিজিপিএ এরকম থাকে 2.5 এর নিচে, তাহলে আপনি ড্রপ আউট। ড্রপ আউট মানে ড্রপ আউট। আপনি আপনি যদি আবার এমবিএ করতে চান, আপনাকে আবার অ্যাডমিশন টেস্ট দিয়ে দেন হচ্ছে আবার আইবিএতে চান্স পাওয়া লাগবে। ওকে। এবার কারো যদি ধরেন এরকম মনে হয় যে না ভাই, আমি এত প্যারাটা নিতে চাই না, তার জন্য ওই যে আপনার বিইউপি এমবিএ আছে, দেন হচ্ছে এনএসইউ এমবিএ আছে, বাট ওগুলার কস্ট কিন্তু আবার আইবিএম এর চেয়ে বেশি, খরচও বেশি, আর ইন্ডাস্ট্রিতে ভ্যালু ডেফিনেটলি জানেন যে আইবিএম এরটা বেশি। সো এইসব ব্যাপার তো থাকে, বাট স্টিল আপনার হয়তো বা এরকম যদি হয়ে থাকে যে না, আমার জাস্ট একটা এমবিএ হলেই চলবে, আমার প্রমোশনের জন্য একটা এমবিএ দরকার, বা আমি হচ্ছে এত প্যারা নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে ওই যে আপনার ব্যাকআপ অপশন হিসেবে তখন অবশ্যই, আপনি যেহেতু এমবিএ করবেন, আপনি যেহেতু বাংলাদেশে আছেন এবং এমবিএ করবেন, ওয়াই নট ইউ গো ফর দ্য বেস্ট ওয়ান। আপনি আইবিএম এর জন্য ট্রাই করেন, অ্যাটলিস্ট একবার দুইবার ট্রাই করেন, দেন যদি আপনার না হয়, আপনি যদি দেখেন যে না হচ্ছে না, দেন আপনি ওই ব্যাকআপ অপশনগুলোতে যেতে পারবেন। আচ্ছা, আরো মনে হয় প্রশ্ন করেছেন, আমি একটু প্রশ্নগুলো পড়ি। আচ্ছা, একজন বলেছেন যে ডিউ আইবিএম এর সাথে কম্পেয়ার করে জিও আইবিএম এ কতটা কম্পেয়ার করা যায় বা কিরকম। জেউ আইবি এর বিবিএটা ভালো, জেউ আইবি এর বিবিএটা ভালো, বাট জেউ আইবি এর এমবিএটা আহ, হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে আর কি, আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি, অতটাও মানে জেউ আইবিএ এম জেউ আইবি এর বিবিএ যতটা ভ্যালু পায়, জেউ আইবি এর এমবিএ টা অতটা ভ্যালু পায় না, বা
আপনি যদি আমাকে এমবিএ র্যাঙ্কিং করতে বলেন, এটা আমার নিজের পার্সোনাল অপিনিয়ন বা আমি নিজে যা দেখেছি ইন্ডাস্ট্রিতে সেটা থেকে আর কি। শুরুতে আইবিএমবিএ থাকবে, অ্যান্ড দেন নেক্সট অপশন হিসেবেই হচ্ছে আপনার বিইউপি এমবিএ। শুরুতে হচ্ছে আমি আইবিএ কে রাখছি এমবিএ এর ক্ষেত্রে আর কি। দেন হচ্ছে বিইউপি এমবিএ এবং হচ্ছে এনএসইউ এমবিএ। এবং এই দুইটাকে অনেকে এনএসইউটাকে হয়তো বিইউপির উপরে রাখতে পারে, বাট দুইটা আসলে সেম ক্যাটাগরিতে ধরতে পারে। অ্যান্ড দেন হচ্ছে ডিইউ এফবিএস এবং হচ্ছে আপনার এইটার সাথেই যে ওয়াইবিটা আসলে এটার সাথেই থাকে, হ্যাঁ, যে ওয়াইবি এই ডিওএফবিএস এর সাথেই পড়বে। এটা এটা কিসের কথা বলছি? এমবিএ এর কথা, এটা কিন্তু এমবিএ এর কথা বলছি আমি। সো এমবিএ এর ক্ষেত্রে আপনি এভাবে র্যাঙ্ক করতে পারেন। এর মানে কিন্তু এই না যে যে ওয়াইবিএ ভালো, যে ওয়াইবিএর এমবিএ ভালো না, বা ডিওএফবিএস এমবিএ ভালো, তা কিন্তু না। মানে আপনি যদি এগুলোকে কম্পেয়ার করেন, মানে ব্যাপারটা হচ্ছে ওই যে একটা সাটল একটা ডিফারেন্স তো থাকে, বা একটু তো ডিফারেন্সিয়েশন থাকে, তাই না? ওইটার কথা বললে আর কি। আর এটা টোটালি নিজের পার্সোনাল অবজারভেশন বা নিজের অপিনিয়ন। তো এটা হয়তো বা আরেকজনের পার্সপেক্টিভে এটা একটু ডিফারেন্ট হতে পারে। ওকে, তাহলে এই রিলেভেন্ট কোন প্রশ্ন না থাকলে আমরা তাহলে সামনে মুভ করি। সো তাহলে আমি ফাইনাল ভার্ডিক্ট যদি বলি যে আপনার কোনটা চুজ করা উচিত, বলে ফেলছি যে আপনার যদি এমন হয় ক্যারিয়ার আর্লি স্টেজে আছেন, তাহলে ডেফিনেটলি ইউ শুড গো ফর ফুল টাইম এমবিএ। অ্যাটলিস্ট 2টা সেমিস্টার করে ফেলেন বা 3টা সেমিস্টার করে ফেলেন, দেন হচ্ছে আপনি জবে ঢুকেন। বা 1 সেমিস্টার পরে জবে হয়ে গেলে, ভালো জব হয়ে গেলে ঢুকে যাবেন। বাট আপনি যদি অলরেডি খুবই ভালো জবে আছেন, সেক্ষেত্রে আপনার জন্য পার্ট টাইম এমবিএ। ওকে, বা আপনার জব করতেই হবে, অন্য কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আপনার জন্য পার্ট টাইম এমবিএ। ওকে, এবার আসি কোয়েশ্চেন প্যাটার্ন, যে আইবিএম এর কোয়েশ্চেন প্যাটার্নটা কি। আপনি যেটার জন্য প্রিপারেশন নেন না কেন, আপনার শুরুতে ক্লিয়ার কাট আইডিয়া থাকা উচিত যে হ্যাঁ, আমি যে এটার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি এটা আসলে এক্সামে কি আসে, সেটাকে আপনার জানা দরকার। সো আইবিএম এর কোয়েশ্চেন প্যাটার্নে রিসেন্ট ইয়ারগুলোর প্যাটার্ন হচ্ছে এরকম: ইংলিশে 30 মার্কস, এগুলো হচ্ছে আপনার এমসিকিউ, এই তিনটা হচ্ছে এমসিকিউ। অ্যান্ড দেন হচ্ছে রিটেন। ইংলিশে 30 মার্কস, অ্যান্ড দেন হচ্ছে আপনার ম্যাথসে হচ্ছে 25 মার্কস, অ্যান্ড দেন অ্যানালাইটিক্যালে হচ্ছে 15 মার্কস। তাহলে কত হলো এখানে? অ্যান্ড দেন সেই ক্ষেত্রে আপনার রিটেনে থাকবে 30 মার্কস। এরকমও থাকে আবার কখনো কখনো রেয়ার কেসে এরকমও থাকতে পারে, ইংলিশে 30, ম্যাথসে 30, অ্যানালাইটিক্যাল 15, অ্যান্ড দেন 25 হচ্ছে রিটেন। ওকে, এরকমও থাকতে পারে। ইভেন খুবই রেয়ার কেসে এরকমও দেখা গেছে, সম্ভবত একবার মনে হয় এরকম এসেছিল, সেটা হচ্ছে আপনার অ্যানালাইটিক্যালে 15-এর জায়গায় 20 মার্কস ছিল, বাট ওইটা আসার চান্স কম। একদম জেনারেল স্ট্রাকচার যদি ধরি যে রিসেন্ট ইয়ারগুলো, সেক্ষেত্রে আপনি ইংলিশে 30 মার্কস এমসিকিউ, ম্যাথসে 25 এমসিকিউ, অ্যানালাইটিক্যালে 15 এমসিকিউ, অ্যান্ড তাহলে কত রিমেইনিং হচ্ছে রিটেনে 30 মার্কস। সো এই হচ্ছে আমার কোয়েশ্চেন প্যাটার্ন। এইবার প্রতিটা আমি যদি বলি যে প্রতিটার নিয়ে যদি আলাদা করে যে বলি যে হ্যাঁ, প্রতিটার মধ্যে কোয়েশ্চেনগুলো কি কি থাকে। আচ্ছা, আর এটার এক্সামের আর আর কিছু ইনফরমেশন অবশ্যই বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এক্সাম টাইম হচ্ছে টোটাল 2 ঘন্টা। এর মধ্যে ফার্স্ট 90 মিনিটস হচ্ছে কি আপনার আহ, এই এমসিকিউ পার্টের জন্য, অ্যান্ড পরের 30 মিনিটস হচ্ছে আপনার রিটেন পার্টের জন্য, এই আর কি। আর ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। ওকে, ক্যালকুলেটর টোটালি প্রহিবিটেড, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। আর হচ্ছে আপনার এমসিকিউ এর জন্য যে টাইমটা অ্যালোকেটেড, ওই টাইমের মধ্যে এমসিকিউ শেষ করতে হবে, কারণ এরপরে কিন্তু ওএমআর শিট নিয়ে নিবে। এবং আপনি যদি টাইম শেষ হয়ে যাওয়ার পরেও অ্যান্সার করতে থাকেন, এটাকে কিন্তু সাইলেন্ট এক্সপেল করে দিবে। এইসব ব্যাপার আইবি অনেক স্ট্রিক্ট। বুঝেন না, 120 জনের মধ্যে মাত্র এত কম নিল। সো আইবি এইসব ব্যাপার অনেক অনেক স্ট্রিক্ট। আমি সম্ভবত নাম্বারটা ভুল বললাম কিনা, 83 জনের জায়গায় 93 হতে পারে, বাট এরকমই আর কি, মানে অনেক কম নিয়েছে আর কি। এবার আমি যদি বলি যে ইন্ডিভিজুয়ালি প্রতিটা সেকশন নিয়ে যদি আমি বলি, ইংলিশে এমসিকিউ এর মধ্যে কি কি থাকে? টেক্সট কমপ্লিশন, যেটাকে আমরা সেন্টেন্স কমপ্লিশনও বলি বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও বলি, সেই প্রশ্ন থাকে ধরেন আপনার 5 থেকে, জেনারেলি 5 থেকে 7টার মতো থাকতে পারে। এবার টেক্সট কমপ্লিশনের জন্য কি কি দরকার? ডেফিনেটলি আপনার ভোক্যাব থাকতে হবে, ভোক্যাব স্কিল থাকতে হবে, মানে অ্যাটলিস্ট তো 1000 ওয়ার্ডস, 1000 ওয়ার্ডের মতো আপনার শিখতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন এবং এরর ডিটেকশন, এই দুইটা হচ্ছে আপনার গ্রামার বেসড কোয়েশ্চেন।
এইটা হচ্ছে গ্রামার রিলেটেড। এখানে কত মার্কস থাকে, এখানে আপনি ধরে রাখতে পারেন যে 8 to 10 মার্কসের মতো, 8 to 9 মার্কস ধরেন, এই দুইটা মিলিয়ে সেন্টেন্স কারেকশন এবং এরর ডিটেকশন। এরপরে হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন, মানে হচ্ছে প্যাসেজ, দেন মিসিং ওয়ার্ড আইডেন্টিফিকেশন, যেখানে সেন্টেন্স দেওয়া থাকবে কোনো ওয়ার্ড মিসিং আছে, কোন ওয়ার্ডটা মিসিং সেটা আপনাকে চুজ করতে হবে অপশনগুলো থেকে। আর হচ্ছে রিয়ারেঞ্জিং। সো এই তিনটাই কিন্তু আপনার ডিপেন্ড করতেছে যে রিডিং স্কিলের উপরে। এগুলো কিন্তু রিডিং স্কিল বেসড কোয়েশ্চেন্স। এইবার বাকি যে কোয়েশ্চেন টাইপগুলো, ইউসেজ অফ ওয়ার্ডস, সেটা হতে পারে কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস অথবা ইনকারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস, অ্যানালজি, সিনোনিমস, অ্যান্টোনিমস, রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস, এক্সপ্রেস ইন ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজেস, স্পেলিং, ফাইন্ড দ্য অড ওয়ান, এগুলো সবগুলো কিন্তু আপনার ভোকাব বেসড কোয়েশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এগুলো কি সব টাইপের প্রশ্নের প্রতিবারই আসে? না। এই যে ভোকাব বেসড যে প্রশ্নগুলো আছে, এগুলোর মধ্যে প্রতিবার আসবে না। ধরেন কথার কথা, ইডিয়মস এন্ড ফ্রেজেস গতবার ছিল, ধরেন আগের বার নাই, বা এইবার নাও থাকতে পারে। আবার ধরেন হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ডস, আগের বার ছিল না বাট এইবার দিয়ে দিল। এরকম করে এগুলো এক এক সময় এক একটা থাকে, বাট এগুলোর মধ্যেই থাকে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে কি আমি সবগুলাই অনেক প্র্যাকটিস করতে হবে? না। দেখেন, এই যে কোয়েশ্চেন গুলো, এগুলো আপনি পারবেন নাকি পারবেন না ডিপেন্ড করে হচ্ছে আপনার ভোক্যাবের উপরে। সো আপনার ভোক্যাব যদি স্ট্রং থাকে, মোটামুটি 1000 ওয়ার্ডস এর মতো আপনার শেখা থাকে, তাহলে এই প্রশ্নগুলো আপনি পারবেন। এক্সট্রা কি পড়তে হবে? ইডিয়মস এন্ড ফ্রেজেস এক্সট্রা পড়তে হবে। এটাও আলটিমেটলি ধরতে গেলে ভোক্যাবের মধ্যেই কিন্তু পড়ে। ইডিয়মস এন্ড ফ্রেজেস তো এগুলো এক ধরনের ভোক্যাবই, তাই না? সো দেন স্পেলিং, ফাইন্ড আউট ওয়ান, এগুলোর ক্ষেত্রে টোটালি ভোক্যাব বেসড। সো এগুলো প্রতিটা টাইপের প্রশ্ন অল্প কিছু করে প্র্যাকটিস করে আর প্রচুর ভোক্যাব শিখলেই ওইটা হচ্ছে আপনার এফিশিয়েন্ট প্রিপারেশন, বা এটা হচ্ছে সলিড প্রিপারেশন। বাট আমরা প্রতিটা নিয়ে ভালো মতো প্র্যাকটিস করব, কিন্তু আমাদের কিন্তু এখানে বড়সড় একটা ফোকাস থাকবে ভোক্যাবের উপরে। বাট বড়সড় একটা খুব বিগ মিস্টেক যেটা করে অ্যাসপিরেন্টরা, সেটা হচ্ছে ভোক্যাবের উপরে এত বেশি ফোকাস দেয় যে আপনার রিডিং এর উপরে একদমই ফোকাস দেয় না। এইটা একটা মিস্টেক। অনেকে ধরেই নেয় যে ভাই অ্যাডমিশন টেস্টে তো টাইম কম পড়বে, আমি রিডিং কম্প্রিহেনশনটা আমি স্কিপ করব। খুবই বাজে স্ট্র্যাটেজি। আপনি রিডিং কম্প্রিহেনশন স্কিপ কেন করবেন? হ্যাঁ, স্কিপ করতে পারেন যদি ওই রকম টাফ আসে, টাফ বলতে বড় আসে, যদি মনে হয় যে না এত বড় আসছে এটা আমার জন্য ওর্থ ইট না, তখন স্কিপ করবেন। বাট আপনি আগে থেকেই ধরে নিবেন না যে আমি স্কিপ করবই। যেমন আমাদের সময় রিডিং কম্প্রিহেনশনটা কম্পারেটিভলি ইজিয়ার ছিল, ছোটও ছিল, মানে মিডিয়াম সাইজ প্যাসেজ ছিল এবং ইজি ছিল। অ্যান্সার করেছি। তো আগে থেকেই ধরে নিবেন না যে আমি অ্যান্সার করবোই না। ইনফ্যাক্ট আমরা যেভাবে প্রিপারেশন নেব, আমাদের কিন্তু খুবই ভালো রকমের এমফাসিস থাকবে রিডিং এবং ভোক্যাবের উপরে। কারণ ভোক্যাব যদি স্ট্রং থাকে, এই ভোক্যাব বেসড কোয়েশ্চেনে আমি যদি টোটাল মার্কস এর কথা বলি, এই যে দেখেন টেক্সট কমপ্লিশন না, এখানেও কিন্তু ভোক্যাবের খেলা। বাট এখানে শুধু ভোক্যাব না, টেক্সট কমপ্লিশনে আপনার ভোক্যাবও লাগে, আবার আপনার লজিকও লাগে। অর্থাৎ লজিক বলতে সেন্টেন্স স্ট্রাকচারটা ধরতে হয় যে সেন্টেন্সে কি বুঝালো আসলে, এখানে কি সাপোর্ট বুঝাচ্ছে নাকি কন্ট্রাস্ট বুঝাচ্ছে। সো টেক্সট কমপ্লিশনের ক্ষেত্রে আপনার ভোক্যাবও কিন্তু, ভোক্যাব হচ্ছে মেজর রোলটাই প্লে করছে, বাট আপনাকে কিন্তু সেন্টেন্সও ধরতে হয়, অর্থাৎ লজিকও বুঝতে হয়। আবার এই ভোক্যাবের কোয়েশ্চেন এখানে ভোক্যাব লাগে। সো এখানে 5 to 7 মার্কস, এখানে 8 to 9 মার্কস। রিডিং রিলেটেড এখানে ধরেন আপনি আরো 7 to 8 মার্কস ধরে রাখতে পারেন। তাহলে দেখেন, আপনি যদি রিডিং স্কিলটাকে টোটালি স্কিপ করতে চান, তাহলে আপনি অলরেডি এই মার্কসটাকে বাদ দিয়ে চিন্তা করতেছেন। আউট অফ 30 আপনি এক্সাম দিচ্ছেন ধরতে গেলে 23 এর মধ্যে, 23 অথবা 22 এর মধ্যে। সো ভাই এখানে তো আপনার ভুল হয়ে যেতে পারে। আপনি ধরেন খুবই ভালো প্রিপারেশন নিলেন গ্রামারে, বাট এত টাফ দিল যে এক্সামে আপনি ভুল করলেন, তখন তো আপনি ফেল করবেন, তখন তো আপনি পাস মার্ক তুলতে পারবেন না, তাই না? সো কাজেই কোনো কিছুই আমরা বাদ দিব না। আমাদের এই জন্য কিন্তু বড়সড় এমফাসিস থাকবে রিডিং এর উপরে। ইনফ্যাক্ট আমরা যে রিডিং টাস্কগুলো দিব, রিডিং হ্যাবিটটা আপনাদেরকে ডেভেলপ করাবো, এর মাধ্যমে আপনাদের স্কিলটা এমন হয়ে যাবে যে রিডিং প্যাসেজটা খুব দ্রুত পড়ে ফেলতে পারবেন এবং দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবেন। এবং এই রিডিং হ্যাবিটটা হয়ে গেলে এটা কিন্তু ইনডিরেক্টলি অন্য জায়গাতেও অ্যাডভান্টেজ পাবেন। কিভাবে? নর্মালি আমরা ন্যাশনাল কারিকুলামে বা আমাদের বাংলা নিউজ পেপার বা আমরা নর্মালি যেসব সেন্টেন্স ইউজ টু, সেগুলো তো ছোট ছোট সেন্টেন্স থাকে, ধরাও আমাদের জন্য ইজিয়ার হয়। বাট আইবিএ তে যখন দেখবেন লম্বা লম্বা সেন্টেন্স, অনেক কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, তখন কিন্তু ধরাটা টাফ হয়ে যায়, বা একটু স্লো হয়তো বা কাজ করতেছে আপনার ব্রেইন।
আর আপনার যদি রিডিং স্কিলটা ভালো থাকে, আপনি খুব ফাস্ট ওগুলোকে ধরে ফেলতে পারবেন। তখন এই যে সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন, এরোডিশন, এগুলোতেও কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাবেন। যেমন সেন্টেন্স কারেকশনের প্রতিটা অপশনেই কিন্তু আলাদা আলাদা করে সেন্টেন্সই, ধরতে গেলে ফুল সেন্টেন্সই থাকে। সো ওগুলো পড়তে কিন্তু ভালো রকমের টাইম লাগে, বাট আপনার যদি রিডিং স্কিলটা অনেক ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওগুলোতে খুব ফাস্ট অ্যান্সার করতে পারবেন। সো আপনার কিন্তু টাইম বাঁচবে। সো এই রিডিং স্কিলটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। আমরা যেই যে সোর্স থেকে রিডিং হ্যাবিট করতে বলবো, যেভাবে টাস্ক দিব, সেগুলো কমপ্লিট করতে হবে। সো আমাদের মেজর একটা ফোকাস থাকবে রিডিং এর উপরে, ভোকাবুলারির উপরে, অ্যান্ড দেন গ্রামার। আপনার যদি গ্রামার যদি আপনি অনেক স্ট্রং হয়ে থাকেন, এটা আপনার জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ। দেখেন, আইবিএ তে প্রতি বছরই এরকম কাউকে না কাউকে পাওয়া যায় যারা ভোক্যাব এত বেশি ওয়ার্ড শিখে না, তাও চান্স পেয়ে যায়। এই যে আমি বারবার বললাম না, মোটামুটি আপনাকে 1000 ওয়ার্ড শিখতে হবে, 1000টা ওয়ার্ড শিখতে হবে। বাট আইবিএ তে প্রতি বছর এরকম কেউ না কেউ ঢুকে, যারা 1000টা ওয়ার্ড তো দূরের কথা, যারা হয়তো জাস্ট জিআরই হাই ফ্রিকোয়েন্সি যে 333 ওয়ার্ডস আছে, অর্থাৎ 333টা ওয়ার্ড শিখছে, ওগুলা দিয়ে ক্র্যাক করে ফেলছে। আবার এমনও রেয়ার কেসে আপনি পেতে পারেন যে ভোক্যাব আলাদা করে শিখেই নাই, তাও চান্স পেয়ে গেছে। বাট হাউ, কিভাবে? তারা কিভাবে পারছে? তাদের হয়তো বা গ্রামার অনেক স্ট্রং, তারা হয়তো বা গ্রামারে এই 8 to 9 মার্কসের মধ্যে হয়তো 7 মার্কস রাখতে পারছে। এন্ড তারা হয়তো বা রিডিং এ, তাদের হয়তো বা রিডিং স্কিল অনেক ভালো। দেখেন, আপনি যদি এখানে 7 রাখতে পারেন, আপনি যদি এখানে 6 রাখতে পারেন, 7 6 কত, 13, 5 মার্ক আপনার উঠে গেছে এখানে। দেন আপনার যে বাকি যেগুলো আছে ভোকাবের, এমন তো আর হবে না যে আপনি একটাও পারবেন না। দু একটাও যদি পারেন, আপনার কিন্তু 5 মার্ক আপনার উঠে যাচ্ছে। সো দিস ইজ হাউ দে ক্র্যাক দ্য আইবিএ অ্যাডমিশন টেস্ট। বাট আমরা কি করব? আমরা কি কোনো দিকে উইকনেস রেখে দেবো? নো। আমাদের ভোক্যাব আমরা স্ট্রং রাখবো, যাতে করে এখানে আমরা ভালো মার্কস পাই। আমাদের রিডিং স্কিলটা আমরা স্ট্রঙ্গার করব, এবং আমাদের গ্রামারেও আমাদের বড়সড় এমফাসিস থাকবে। অবশ্যই গ্রামারে কিন্তু আমাদের প্রথম মাসে আমাদের গ্রামার বেসিক দিয়ে যত কাজ কারবার, কারণ গ্রামার বেসিক যদি ভালো না থাকে, আপনি শুধু প্র্যাকটিস দিয়ে আপনি ভালো করতে পারবেন না। তো শুরুতেই কিন্তু আমরা গ্রামারের বেসিক ক্লাসগুলো আছে। ওকে, গ্রামারের ক্ষেত্রে আপনারা আমাদের ক্লাসগুলো করবেন, যে টাস্কগুলো দেওয়া হবে সেগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনি আইবিএ ক্র্যাক করার মতো গ্রামার আপনার হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আপনার ইংলিশ। ইংলিশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ইংলিশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নাই? ওকে, ফাইন, তাহলে আমরা এখন ম্যাথ নিয়ে কথা বলবো। ইংলিশে যেরকম এত এত ভ্যারাইটি, এত টাইপের কোয়েশ্চেন্স, বাট ম্যাথসে হচ্ছে এত কিছু নাই। ম্যাথসে আপনার সবই এমসিকিউ, এবং সবই হচ্ছে নর্মাল ম্যাথস। হ্যাঁ, আর ম্যাথসগুলো কিসের উপরে থাকবে? ব্রডলি বললে এই জিনিসগুলোর উপরে: অ্যারিথমেটিক, অ্যালজেব্রা এবং জিওমেট্রি। এবার এর মধ্যে আরো কি কি আছে? এর মধ্যে হচ্ছে ওই যে আপনার ইভেন ইন্টিজার্স, মানে নাম্বারস, নাম্বার প্রপার্টিজ, ফ্যাক্টরস, মাল্টিপলস। তারপর হচ্ছে আপনার এর মধ্যে তারপর কি আছে, এক্সপোনেন্টস। দেন হচ্ছে আপনার স্পিড ডিস্টেন্সের ম্যাথস। দেন হচ্ছে ওয়ার্ড প্রবলেমস এর ম্যাথস। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির অনেক কিছুই আছে, বাট ব্রডলি বলে অ্যারিথমেটিক এবং অ্যালজেব্রা এবং জিওমেট্রির মধ্যে। ওকে, সো ম্যাথস নিয়ে এখন আমরা আলাদা করে ইন ডিটেলে যাচ্ছি না। এবার ম্যাথসে কত থাকবে যেন? ধরেই রাখেন যে 25টা এমসিকিউ থাকবে। এবার সে অ্যানালাইটিক্যালে, অ্যানালাইটিক্যাল পার্টে এই কয় ধরনের প্রশ্ন থাকে। এর মধ্যে অ্যানালাইটিক্যাল জন্য কত মার্কস? 15 মার্কস। ওকে, এই 15 মার্কসের মধ্যে মেজরিটি অফ দ্য মার্কস থাকে হচ্ছে আপনার পাজলের উপরে। এই পাজলের মধ্যে অ্যাটলিস্ট আপনার 9 to 11 মার্কসের মতো, 9 to 10 মার্কস ধরেন ইউজুয়ালি। সো পাজল কি সেটা নিয়ে এখন আমি ডিটেলে যাবো না, জাস্ট ধরে রাখেন একটা পাজল থাকে, সে প্রতিটা পাজলের মধ্যে ধরুন 4 5টা প্রশ্ন থাকে। সো টোটাল পাজলের মধ্যে 9 to 10 মার্কস থাকে। সো বুঝতেই পারছেন যে 15-র মধ্যে 9 10 মার্ক যদি আপনার পাজলেই থাকে, তার মানে কিন্তু অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে পাস ফেল মোটামুটি আপনার পাজলের উপরেই ডিপেন্ড করছে। আপনি যদি পাজল যদি দুইটা মিলাই ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার পাস মার্ক এখানে উঠে গেছে। আর যেটা বলা হয় না, সেটা হচ্ছে আইবিএম অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রতিটা সেকশনে আলাদা আলাদা পাস, প্রতিটা সেকশনে আলাদা আলাদা পাস। মানে আপনি ধরেন ইংলিশে অনেক ভালো স্কোর তুললেন,
অ্যানালাইটিক্যাল অনেক ভালো স্কোর তুলেন, বাট ম্যাথে আপনি পাস মার্ক তুলতে পারেন নাই, তাহলে আপনাকে কনসিডার করবে না। সো ইউ হ্যাভ টু পাস, মানে আলাদা আলাদা পাস করতে হবে প্রতিটা সেকশনে। ওকে, তাহলে এখানে পাস ফেল মোটামুটি ডিফাইন্ড হয়ে যাচ্ছে পাজলের উপরে। এর বাইরে আপনার কি কি থাকে? ডেটা সাফিসিয়েন্সি থাকে, দেন থাকে ক্রিটিক্যাল রিজনিং। এই দুইটা টাইপ। এইবার মোস্ট অফ দ্য কেস যেটা হয়, ইউজুয়ালি যেটা হয়ে আসছে, ক্রিটিক্যাল রিজনিং দুইটা, ডেটা সাফিসিয়েন্সি 3 থেকে 4টা, বাকি মার্কস হচ্ছে কি আপনার পাজল। বাট গতবার আইবিএ কিন্তু একটা সারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে। আইবিএ কিন্তু প্রতিবার অ্যাডমিশন টেস্টে কিছু না কিছু সারপ্রাইজ আপনাকে দিবেই। কি সারপ্রাইজ ছিল গত বছর? ক্রিটিক্যাল রিজনিং দিয়ে দিছে 5টা। অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং এ কিন্তু আপনার প্যাসেজ পড়তে হয় প্রতিটার জন্য, ছোট ছোট প্যাসেজ যদিও, বাট ক্রিটিক্যাল রিজনিং এ অনেকেরই অ্যাকুরেসি অত ভালো থাকে না। কাজে সবাই ধরে নিত কি যে মাত্র 2টা আসবে, সো এটা আমি স্কিপ করি, এটা আমি অ্যান্সারই করবো না। তো অত ভালো মতো প্রিপারেশন নেয় না। সো এরকম যারা প্রিপারেশন নিয়েছে তাদের জন্য কিন্তু তারা কিন্তু গত বছর ধরা খেয়েছে। সো কাজে আমরা যেটা করব, সবকিছুর উপরে আমাদের ফোকাস থাকবে। সো মেইনলি এই 3টা জিনিসে থাকে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে। এর বাইরে সামটাইমস থাকে যেটা সাইকোমেট্রিক কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলোকে আইকিউ কোয়েশ্চেন্সও বলা হয়। এগুলোর সাথে আপনারা তারা পরিচিত থাকবেন কেউ যদি আপনারা অনলাইনে অ্যাপটিটিউড টেস্ট দিয়ে থাকেন, ব্যাংক এমটিও গুলোতে বা অন্য কোনো এমটিও এক্সামে আপনারা যদি অ্যাপটিটিউড টেস্ট যদি অনলাইনে দিয়ে থাকেন, সেখানে সাইকোমেট্রিক টেস্ট কোয়েশ্চেন্স থাকে। তো এগুলো থাকতে পারে, এগুলো আমরা পড়াবো, আমাদের কোর্সের মধ্যেই আছে। এবং ডেটা ইন্টারপ্রিটেশন যেটা, এইটা হচ্ছে আপনার রেয়ারলি আসে, এটা অলওয়েজ আসে না, রেয়ারলি আসে। বাট ওই যে আইবিএ কিন্তু আপনাকে সারপ্রাইজ করবেই, প্রতি বছরই কিছু না কিছু সারপ্রাইজ দিবে। তো আমরা কোনো কিছুই বাদ রাখবো না, ইচ এন্ড এভরিথিং আমরা খুবই থরলি কাভার করব। একজন বলেছেন যে প্রতিটা সেকশনে পাস মার্ক কত থাকে। পাস মার্কটা আসলে ওইভাবে আইবিএ কখনোই প্রকাশ করে না যে পাস মার্ক কত থাকবে। আহ পাস মার্ক হচ্ছে ওরা এমন ভাবে সেট করে যাতে করে সিট সংখ্যার 1.5 গুণকে ওরা ভাইভাতে কল করতে পারে। আচ্ছা, এটাও বলে ফেলি, আইবিতে যে সিট হচ্ছে আপনার, আইবিতে কিন্তু ভাইভা দিতে হয়। আপনি রিটেন টেস্ট পাস করার পর আপনাকে ভাইভা করতে হবে। মানে এই যে আপনার 120টা সিট ছিল ফুল ফুল টাইমে, দেন হচ্ছে 60 সিটস হচ্ছে পার্ট টাইমে। এখন এই 120টা সিটের এগেইনস্টে ভাইভাতে আইবিএ হচ্ছে ভাইভাতে 180 জনকে ডাকে, অর্থাৎ সিট সংখ্যার 1.5 গুণকে ডাকে। ফুল টাইমে ডাকে কতজনকে? 90 জনকে। সো এই এতজনকে ভাইভাতে ডাকে। সো ভাইভাতে এই 180 জনের মধ্যে নেয় হচ্ছে 120 জনকে। ওকে, সো এখন তাহলে ওরা পাসিং বারটা এমন ভাবে সেট করে যাতে করে সিট সংখ্যার 1.5 গুণকে পাস দেওয়া যায়। বাট ওই যে গত বছর কিন্তু আইবিএ সারপ্রাইজ দিয়েছিল, গত বছর কিন্তু 180 জনকে পাস করায় নাই, 130 জন সম্ভবত পাস করেছিল ভাইভাতে, ভাইবার জন্য, মানে অর্থাৎ রিটেনে 130 জনের মতো পাস করেছিল, ওখান থেকে ফাইনালি নিয়েছে 83 জন নাকি 93 জন। সো বুঝতেই পারছেন। সো গত বছর এই জিনিসটা ভেঙেছে, তার মানে আইবি অবশ্যই একটা পাসিং বার সেট করছে, বাট এটা কখনোই এক্সপ্রেস করে না। বাট আমি যদি স্টুডেন্টরা যেটা বলে, যারা ক্র্যাক করে তারা যেটা বলে, সেখান থেকে যদি বলি, ম্যাথসে আপনি ধরে রাখেন যে 8 মার্কসের মতো পাস মার্ক। যদিও কিছু কিছু ক্ষেত্রে এরকমও দেখা যায় অনেকে ক্লেম করে যে ভাই আমি হচ্ছে 6.5 পেয়েও আইবি ক্র্যাক করছি ম্যাথে। সেটা হতে পারে যে পাসিং মার্কটা ওখানে হয়তো একটু কমও রাখছে, মানে কোয়েশ্চেন টাফনেসের উপরে ডিপেন্ড করে। ধরুন কোয়েশ্চেন এত টাফ হলো যে আপনার বেশিরভাগ ক্যান্ডিডেটই অনেক খারাপ হলো, সেক্ষেত্রে পাস মার্কটা কম হতে পারে। বাট আপনার জন্য সেফ হচ্ছে আপনি ধরে রাখবেন ম্যাথসে আপনার 10 মার্ক ধরে রাখবেন। বাট ওই যে ইউজুয়ালি 10 মার্কের চেয়ে কমে থাকে, বিশেষ করে রিসেন্ট ইয়ারগুলোতে প্রশ্ন অনেক টাফ আগের চেয়েও। তো এখন 8 মার্কসের মতো ধরে রাখেন ম্যাথসে পাসিং মার্ক। আর আপনার টার্গেট ডেফিনেটলি থাকবে 10-এর বেশি পাওয়া। ইংলিশেও আপনার টার্গেট থাকবে 12-এর বেশি পাওয়া। ওকে, সো এইরকম হচ্ছে আপনার টার্গেট থাকবে, বাট পাসিং বারটা এর থেকেও কম থাকে। অ্যানালাইটিক্যালে পাসিং বারটা হয়তো আপনার 7-8 8-8 এর মতো ধরেন। বাট আপনার টার্গেট থাকবে যে যত বেশি পাওয়া যায়, আমি টার্গেট থাকবে 10-এর মতো পাওয়ার। সো এরকম আর কি। আইবে কখনোই পাস মার্ক এগুলা প্রকাশ করে না। ওকে, সো এই হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। এবার খুবই আন্ডার রেটেড একটা বিষয় যেটা নিয়ে অনেকেই খামখেয়ালি থাকে, সেটা হচ্ছে রাইটিং। রাইটিং এর জন্য কত মার্কস? ইউজুয়ালি 25 মার্কস, বাট রেয়ার কেসে আইবে কিন্তু 30 মার্কসও দিয়ে দিতে পারে। 25 না, 30 থাকে মোস্ট অফ দ্য কেস, বা 25 থাকতে পারে কখনো। মানে 25 মার্ক থাকুক আর 30 মার্ক থাকুক, এটা কিন্তু সিগনিফিকেন্ট একটা মার্ক। অ্যান্ড রাইটিং এও ডেফিনেটলি আলাদা একটা পাস মার্ক আছে, বাট রাইটিং এর সিগনিফিকেন্সটা অন্য জায়গায়। রাইটিং এ ইউজুয়ালি সবাই পাস করে,
বাট রাইটিং এর সিগনিফিকেন্সটা অন্য জায়গায়। কোথায়? দেখেন, আইবিএ যখন ভাইভাতে কল করবে, আইবিএ যখন মেরিট লিস্ট বানাবে, সেই মেরিট লিস্টটা কিন্তু শুধু এমসিকিউ এর উপরে থাকে না। মানে আপনি ইংলিশ, ম্যাথ, অ্যানালাইটিক্যাল সবগুলোতে আপনি পাসিং মার্ক তুললেন, সবগুলাতে আপনি পাস করলেন, এর মানে এই না যে আপনি ভাইভা কল পাবেন। এগুলোতে পাস করার পরেও, এগুলোতে ইন্ডিভিজুয়ালি পাস করার পরেও আপনি ভাইভা কল নাও পেতে পারেন। কেন? কারণ ওভারঅল মেরিট লিস্টটা কিন্তু টোটাল মার্কসের উপর বানাবে। তাহলে খেয়াল করেন, আপনি ইংলিশ, ম্যাথ, অ্যানালাইটিক্যাল এগুলোতে কোনো মতে আপনি পাস করতে পারছেন, বাট আপনি রিটেন পার্টে এত ভালো লিখছেন যে হয়তোবা এখানে আপনি 18 পেয়ে গেছেন বা 20 পেয়ে গেছেন। তাহলে কিন্তু ক্লিয়ারলি আপনার টোটাল মার্কস কিন্তু এদিকে কাভার হয়ে যাবে। সো ওইদিকে আপনি কোনো মতে পাস করার পরেও আপনি কিন্তু ভাইভা কল পেয়ে যাবেন। দ্যাট ইজ ওয়াই রাইটিং এত বেশি ইম্পর্টেন্ট। কিন্তু রাইটিং বেশিরভাগ মানুষই খামখেয়ালি করে এই রাইটিং নিয়ে। এখন রাইটিং এ ভালো করবেন কিভাবে, বা আমাদের কোর্সের অ্যাপ্রোচটা কি? আমাদের প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে আপনাদের রাইটিংটাকে, আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ক্লিয়ার করা। আপনারা যদি অনেকদিন পড়ালেখার বাইরে থেকে থাকেন, আপনারা যে কোনো একটা টপিকের উপর একটু লিখতে বসেন, দেখবেন যে হাত দিয়ে লেখা বের হচ্ছে না। মানে আপনি হাত দিয়ে আপনি লিখতে পারছেন না, আপনার লেখা বের হচ্ছে না, যে এই লাইনের পরে কোন লাইন লিখবেন, লেখা বের হচ্ছে না। তো এরকম হয়, আপনি স্টাক হয়ে যাবেন। লেখা শুরু করছেন, দেন মাঝখানে স্টাক হয়ে যাবেন, আপনি থিঙ্কিং করতে, মানে চিন্তা করতে পারছেন না, ব্রেনস্টর্মিং করতে পারছেন না। সো এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটার উপরে আমাদের প্রথম ফোকাস। অ্যান্ড দেন আমরা এই টপিক ওয়াইজ রাইটিং এ যাব। টপিক ওয়াইজ রাইটিং এর কথা যদি বলি, আইবিতে মেইনলি এই এই টাইপের রাইটিং গুলো থাকে: আর্গুমেন্টেটিভ রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, থিমেটিক রাইটিং, এসে রাইটিং। আর্গুমেন্টেটিভ রাইটিং কি? এটা হচ্ছে ওই যে ওই টাইপের, ধরেন বলা হলো একটা একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে এক্সপার্টরা সাজেস্ট করেছে ঢাকা ভার্সিটি থেকে, ঢাকা সিটি থেকে অটোরিকশাগুলো তুলে দেওয়া উচিত। সো ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? এখন আপনি এটাকে এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন। এখন আপনি যেই স্ট্যান্সটা নেবেন ওইটার পক্ষে আপনাকে বলে যেতে হবে, বাট আপনাকে বিপক্ষেও লজিক দিতে হবে। অর্থাৎ আপনি যদি শুধু নিজের পক্ষে বলেন, বাট অন্য, এটাকে বলা হচ্ছে কনসেশন। তো আপনাকে অবশ্যই কনসেশন দিতে হবে। অর্থাৎ আপনি পক্ষে, আপনি ধরেন আপনি এটা বিলিভ করেন যে ঢাকা সিটিতে অটোরিকশা থাকা উচিত না, আর তখন আপনাকে এটা বলতে হবে ইয়েস, যে ঢাকা সিটি থেকে টোটালি যদি অটোরিকশা রিমুভ করে দেওয়া হয় তখন হচ্ছে পাবলিক কিছু সাফারিংস এর মধ্যেও পড়বে, কারণ সবাই তো আর হচ্ছে আপনার ট্যাক্সি বা হচ্ছে উবার তো এফোর্ড করতে পারে না। সো তারা হয়তো বা রিক্সাতে মুভ করে। সো তাদের জন্য একটু প্যারা হয়ে যাবে, এটার অবশ্যই বিকল্প আগে ক্রিয়েট করতে হবে। এই টাইপের কনসেশন আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যেই লজিকে বললেন তার বিপক্ষটাকেও আপনাকে অ্যাড্রেস করতে হবে। সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। ইন ডিটেইলে আমাদের তো ক্লাস থাকবে। ক্রিটিক্যাল রাইটিংটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং এর মতোই, বাট এইখানে আর আপনার ডু ইউ এগ্রি আর ডিসএগ্রি এই টাইপের বলবে না। এই টাইপের জাস্ট আপনি ওই স্টেটমেন্টটাকে ইলাবোরেট করবেন। মানে একজন এক্সপার্ট বললো যে অটো রিক্সা শুড বি রিমুভ ফ্রম দ্য রোডস অফ, বা ফ্রম দ্য স্ট্রিটস অফ ঢাকা। তো তখন ওইটাকে আপনি ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে লিখবেন। সো ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন লিখবেন তখন কিন্তু এটার পক্ষেও বলবেন, বিপক্ষেও বলবেন। বাট জিনিসটা হচ্ছে আপনার ওই যে এরকম আর বলতে হবে না যে আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আই ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, এরকম কিছু বলতে হবে না। এর হচ্ছে থিমেটিক রাইটিং। এইটাতে আপনার 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, অ্যান্ড ওই 10টা ওয়ার্ড দিয়ে আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে, অ্যান্ড সেটার সুইটেবল টাইটেল দিতে হবে। যেমন ধরুন আপনাকে যদি 10টা ওয়ার্ড যদি এরকম থাকে যে আহ, বা হচ্ছে আপনার ডিফরেস্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, এই টাইপের কথাবার্তা যদি বলা হয়, ওয়ার্ড যদি থাকে, তাহলে টপিকটা কি হতে পারে? টপিকটা হতে পারে আপনার গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং। সো এই টাইপের আর কি। ইন ডিটেলের প্রতিটা নিয়ে বলবো, বাট আমি এখন টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, কারণ আপনাদেরকে আরো অনেক কিছু নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এন্ড দেন ফাইনালি এসে রাইটিং, যেটার সাথে আমরা সবাই পরিচিত, ছোটবেলা থেকে লিখে আসছি। এসে এসে মানে কম্পোজিশন বা রচনা। সো এটা তো সবাই পারি, বাট কিভাবে এটাকে আমরা একটা ভালো এসে লিখতে পারবো, একটা ইফেক্টিভ এসে লিখতে পারবো, সেটা নিয়েও কিন্তু আমাদের ডিটেল ক্লাস থাকবে। এর বাইরে, এর বাইরেও কিন্তু ক্লাস থাকতে পারে, মানে কোয়েশ্চেন থাকতে পারে। ওই যে আইবি কিন্তু সারপ্রাইজ দিতে পছন্দ করে। সো খুবই রেয়ার কেসে আইবি আপনার ডায়লগ দিয়ে দিতে পারে, যে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফুটবল, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, থাকতেই পারে। তারপরে আপনার ইমেল রাইটিং থাকতে পারে, লেটার রাইটিং থাকতে পারে, রিপোর্ট রাইটিং থাকতে পারে। বাট ওগুলো খুবই রেয়ারলি থাকে, ধরেই নেন থাকবেই না, বাট ওই যে দের ইজ এ লিটল চান্স
ধরেন 5% চান্স। এখন বাই চান্স দিয়ে দিল, তখন তো বলবেন যে হ্যাঁ ভাইয়া পুরা তো পড়ায় নাই, তত প্রিপারেশন নেওয়া হয় নাই। দ্যাটস ওয়াই সবকিছুই আমাদের থাকবে এবং প্রতিটা স্ট্রাকচারটা বোঝানো হবে যাতে আসলে পারে, কিন্তু মেইন ফোকাস, রাইটিং এর মেইন ফোকাসটা থাকবে এই চারটা জিনিসের উপরে। ইনফ্যাক্ট আপনারা যদি আহ, বাংলাদেশ ব্যাংক কেডির অ্যাসপিরেন্ট কেউ থেকে থাকেন বা প্রশ্নের প্যাটার্নটা যদি দেখে দেখে থাকেন, বা রিসেন্টলি যে আপনার ব্যাংকের যে সিনিয়র অফিসারের যে এক্সামগুলো হচ্ছে, সেগুলোতেও কিন্তু এই যে আর্গুমেন্টেটিভ রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, এগুলো কিন্তু থাকছে। সো কাজেই রাইটিং এও কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাবেন। অর্থাৎ এই কোর্সের টা ভালো মতো করলে, যেভাবে আমরা প্রিপেয়ার করবো ওভাবে যদি প্রিপারেশন নেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামের আর্গুমেন্ট মানে আপনার অ্যানালাইটিক্যাল রাইটিং এও কিন্তু আপনি আটকাবেন না। ওকে, সো এখানেও কিন্তু আপনি লেভারেজ পাচ্ছেন। এবার আসি আমরা আমাদের প্রিপারেশন গুলো করতে। আচ্ছা, একটা প্রশ্ন মেবি করেছেন। আচ্ছা, না প্রশ্ন না, আগের মেসেজ ছিল। ওকে, তাহলে আমাদের কথা হচ্ছে এখন আমরা এই কোর্সে যখন আমরা ফলো করব, আমাদের তো প্রত্যেকটা টপিকেরই আমাদের নিজস্ব লেকচার শিট থাকবে, প্র্যাকটিস থাকবে, এক্সারসাইজও থাকবে। বাট এর বাইরেও আমরা যদি কোর সোর্স গুলার কথা বলি, যে কোন সোর্স থেকে কি নেওয়া হয় বা কোনটা হচ্ছে কি দরকার হয়, ফার্স্টে হচ্ছে ভোক্যাব। তো আমরা জানি যে আইবি এর ইংলিশ প্রিপারেশনটা কেন এত টাফ, কারণ ভোক্যাব। আইবি ইংলিশে আপনার একটা স্ট্রং ভোক্যাব থাকতে হবে, আপনার স্ট্রং গ্রামার বেসিক থাকতে হবে, আপনার রিডিং স্কিল ভালো থাকতে হবে। এই তিনটা কারণে কিন্তু গ্রামার আইবি এর ইংলিশটা এত টাফ। এখন ভোক্যাবটা কোত্থেকে পড়বো? প্রথমেই যেটা পড়বো আমরা, জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ডস। তো এইটা আবার কি জিনিস? জিআরইতে আসা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি আসা যে 333টা ওয়ার্ড, তাদের একটা লিস্ট, আমাদের গ্রাটিফায়ার একটা লিস্ট আছে এই ওয়ার্ডগুলো, সেম ওয়ার্ডগুলো নিয়ে, এবং আমরা একদম বাংলা মিনিং এক্সাম্পল সেন্টেন্স সহ লিখেছি। সেটা অনুযায়ী আমরা ফার্স্টে এই 333টা ওয়ার্ড শেষ করবো। অ্যান্ড দেন হচ্ছে কি আপনার ওয়ার্ডস মার্ক। আইবিএমবিএ প্রিপারেশন আপনার যদি আপনার যদি মেইন টার্গেট থাকে যে আইবিএমবিএ বা জব এক্সামগুলো, আপনার জন্য ভোকাবের মেইন সোর্সটা হচ্ছে ওয়ার্ডসমার্ট। সো ওয়ার্ডসমার্ট একটা বই, ওয়ার্ডসমার্ট 1 and 2। সো এই সোর্সটা থেকে আমরা পড়বো। আমরা আগে হাই ফ্রিকোয়েন্সি 330 ওয়ার্ড শেষ করে ফেলবো, তারপর আমরা ওয়ার্ডসমার্টে যাবো। এখন এই 333টা ওয়ার্ডেরই অনেক ওয়ার্ড গিয়ে আপনি আবার ওয়ার্ডসমার্টের মধ্যেও পাবেন, অর্থাৎ রিপিটেশন পাবেন। এখন আমরা আগে কেন এই 333টা ওয়ার্ড পড়বো? কারণ ওই যে আমাদের আগে মিনিমাম একটা সোর্স আগে শেষ হোক। একটা মিনিমাম বেসিক না হলে তো আমরা ভোকাব বেসড কোয়েশ্চেন্স যেতে পারছি না। আমরা কি তাহলে ওয়েট করবো কবে আমাদের ওয়ার্ড স্মার্ট শেষ হবে, 1000টা ওয়ার্ড শেষ হবে, তারপর আমরা ভোকাব বেসড কোয়েশ্চেন্স পড়বো? নো, দ্যাটস ওয়াই আগে আমরা ছোট একটা সোর্স আগে শেষ করছি। এবং এগুলোও কিন্তু আইবিএতে খুবই ফ্রিকুয়েন্টলি আসা ওয়ার্ডগুলোর মধ্যে অন্যতম। শুধু আইবিএতে না, আইবিএ, জিআরই, জব এক্সাম, দ্যাট ইজ ওয়াই আমরা আগে এই 333টা ওয়ার্ড আগে পড়বো, এরপরে আমরা ওয়ার্ড স্মার্টে যাবো। তো কিভাবে যাব? আমরা শুরুতেই হচ্ছে আপনার 10টা করে ওয়ার্ড দিয়ে শুরু করবো, ডেইলি টাস্ক থাকবে, কমপ্লিট করতে হবে, ভোকাবের উপরে কুইজ হবে। এন্ড দেন হচ্ছে আপনার আস্তে আস্তে আমরা স্পিড আপ করবো। হয়তো বা 15 ডেজ পরে বা 10 ডেজ পরে আমরা ওয়ার্ড আস্তে আস্তে বাড়াই দিব, 12টা করে, 15টা করে, এরকম করে। তো এভাবে 2 মাসের মধ্যে আমাদের ভোকাব সব শেষ হয়ে যাবে, দেন আবার রিভিশন চলতে থাকবে। এন্ড দেন গ্রামার। সো গ্রামারের ক্ষেত্রে আমাদের মেইন দুইটা সোর্স হচ্ছে গিয়ে জিম্যাট আলটিমেট গ্রামার নামের বইটা, জিম্যাট ক্লাবের একটা বই, এবং ক্লিফ স্টোফেল। সো গ্রামারের জন্য, আইবি এর জন্য দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা অনেক টাইপের কথা শুনবেন যে হ্যাঁ, আইবি গ্রামার জন্য এটা পড়ো, সেটা পড়ো, এটা লাগবেই, সেটা লাগবেই। বাট ব্যাপারটা হচ্ছে ওইগুলো হচ্ছে গিমিক, জাস্ট মার্কেটিং গিমিক। এত কিছু না, জাস্ট আপনাকে যে কোনো স্ট্যান্ডার্ড সোর্স থেকে গ্রামারের রুলস গুলো ভালো মতো বুঝতে হবে। এবং আইবিএ প্রিপারেশনের ক্ষেত্রে ক্লিফ স্টোফেলের চেয়ে বেটার কোনো সোর্স নাই। এখন এখানেও কথা আছে, ইজ ক্লিফ স্টোফেল সাফিসিয়েন্ট? নো, এর বাইরেও এক্সট্রা কিছু রুলস আছে যেগুলো আমাদের লেকচার শিটে থাকবে, যেগুলো আমরা অন্যান্য রিসোর্স থেকে আমাদের কালেক্ট করা। সো আমাদের রিসোর্স গুলো, আমাদের যে লেকচার শিটগুলো, সেগুলো একদম অপটিমাইজ। সো আপনার আমাদের লেকচার শিট, ক্লিফ স্টোফেল, এবং আপনার এই যে জিম্যাট আলটিমেট গ্রামার, এখান থেকেও এক্সারসাইজ এবং একটু পড়তে হোমওয়ার্ক দেওয়া হবে। সো এইখান থেকে পড়লে গ্রামারে আপনি আর আটকাবেন না। এর বাইরেও আমরা যখন সেন্টেন্স কারেকশন এবং এরর ডিটেকশন যখন আমরা প্র্যাকটিস করতে যাব, তখন আবার আমাদের গ্রামার রুলস গুলো আবার রিভিশন হয়ে যাবে।
কারণ ওখানেও গ্রামার রুলস গুলো দেওয়া আছে, সেম রুলস গুলো ঘুরে ফিরে আসবে, বাট রিভিশন হয়ে যাবে। এর বাইরেও আরেকটা সোর্স থেকে আমরা ওইটার উপরেও একটা ক্লাস আছে, সেটা হচ্ছে আপনার 50 কমন গ্রামাটিক্যাল রুলস। এটা হচ্ছে আপনার মেজর টেস্ট নামে একটা ওয়েবসাইট ছিল, তাদেরই একটা পিডিএফ, সেটা সব প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে, সব জায়গায় আছে। সাইবার প্রিপারেশন যারা নাই বা জব এক্সামের প্রিপারেশন যারা নাই তাদের জন্য খুবই ভালো একটা সোর্স রিভিশন দেওয়ার জন্য। সো ধরেন আপনার আগামীকাল আইবিএম অ্যাডমিশন টেস্ট, আজকে তো আর আপনি ক্লিফ স্টোফেল পুরোটা শেষ দিবেন না, আজকে তো আপনি এই যে এই বইটা পুরোটা শেষ দিবেন না, আজকে আপনি কি করবেন, আপনি যেটা করতে পারেন ওই যে গ্রামারের যে 50 রুলসটা ওইটা তখন রিভিশন দিবেন। সো এটা হচ্ছে কুইক রিভিশনের জন্য। ওকে, সো ওইটাও আমরা কিন্তু পড়াবো। এরপর হচ্ছে সেন্টেন্স কারেকশনের জন্য জিম্যাট রিভিউ এর চেয়ে বেটার কোনো সোর্স নাই। আপনারা অনেকে মনে করেন যে হ্যাঁ অমুক জায়গায় তো দেখাইলো যে এই সোর্স থেকে সেই সোর্স থেকে এটা সেটা, ওল আর মার্কেটিং গেমিং। বরং এত সোর্স থেকে যদি আপনি দেখতে যান আপনারা পাগল হয়ে যাবেন। আপনার প্রাইমারি সোর্স থাকবে হচ্ছে জিম্যাট রিভিউ 12th এডিশন। বাট ওয়াই, কেন? কারণ ভাই এই যে আইবিএমবি অ্যাডমিশন টেস্টটা, এই আইবিএমবি অ্যাডমিশন টেস্টটা করতে এটার কোয়েশ্চেন প্যাটার্নটা কোত্থেকে আসছে? আইবিএমবিএ এবং আইবিবিবি অ্যাডমিশন টেস্টটা টোটালি জিআরই এবং জিম্যাট এবং এসএটি, অর্থাৎ স্যাট। সো এই তিনটা এক্সাম থেকে ধার করে নেয়া, এর প্রতিটা কোয়েশ্চেনই ধার করে নেয়া। যেমন অ্যানালজি, টেক্সট কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন এবং এরর ডিটেকশন হচ্ছে আপনার ইয়া থেকে নেয়া, জিম্যাট থেকে নেয়া। ওকে, স্যাটেও আসে। আর টেক্সট কমপ্লিশন হচ্ছে জিআরই স্ট্যান্ডার্ড আসে, অ্যানালজি আসে জিআরই স্ট্যান্ডার্ড, রাইটিং পার্ট কিন্তু জিআরইর মতোই। তো এগুলো আসলে প্রতিটাই মোস্ট অফ দ্য থিংস জিআরই এবং জিম্যাট থেকে ধার করে আনে। দ্যাট ইজ ওয়াই জিআরই এবং জিম্যাটের রিসোর্স ছাড়া, মানে রিসোর্সের হচ্ছে বেটার কোনো রিসোর্স নাই। আপনারা বলতে পারে খাইরুস এটা কিনো, খাইরুস অ্যাডভান্স কিনো, এটা কিনো সেটা কিনো। হ্যাঁ, বাট দ্য থিং ইজ আমাদের কোর প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু জিআরই জিম্যাট এই এই রিসোর্সের উপরে কিন্তু আমাদের মেইন ফোকাসটা থাকে। ওকে, সো গ্রামার, ইংলিশের কথা, বিশেষ করে ইংলিশের কথা যদি বলি, এখানে আমাদের জিআরই এবং জিম্যাটের চেয়ে বেটার কোনো রিসোর্স নাই। দ্যাট ইজ ওয়াই আমরা যখন সেন্টেন্স কালেকশন করব আমাদের মেইন সোর্স জিম্যাট রিভিউ 12th এডিশন সেন্টেন্স কালেকশনের জন্য। এর বাইরেও আমরা অ্যাডিশনাল প্র্যাকটিস যদি করতে চান সেটার জন্য আমাদের রিসোর্স আমরা প্রেসক্রাইব করব, যারা করতে চান আমাদের করতে পারবেন। অনেক ওয়েবসাইটে আছে, ক্র্যাকসেট, এক্সাম ভেদা, জিম্যাট ক্লাব, সেখান থেকে করবেন। সো ম্যাথসের ক্ষেত্রে জিম্যাট ক্লাব মাস্ট, এটা তো করবোই। আর ইংলিশের কথা বলছি আর কি। রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমরা জিম্যাট মেইনলি জিম্যাট টাইপের করব, কারণ আইবি এর রিডিংটা অনেকটা জিম্যাট টাইপেরই থাকে। হ্যাঁ, তো এই জন্য জিম্যাটের থেকে আমরা পড়বো। এর বাইরেও আমরা জিআরইরও কিছু রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ কিছু প্যাসেজ আমরা পড়বো, প্র্যাকটিস করাবো। স্যাটেরও কিছু রিডিং কম্প্রিহেনশন আমরা দেখব। এইবার যদি আমরা বলি সেন্টেন্স কমপ্লিশন অর্থাৎ টেক্সট কমপ্লিশনের কথা, এইটার ক্ষেত্রে জিআরই বিগ বুকের চেয়ে বেটার কোনো সোর্স এখন পর্যন্ত কোথাও নাই। অন্য যত সোর্স আছে এইটার অন্য কোনো বই থেকে নেয়া অথবা চ্যাট জিপিটিতে বানানো খুবই খুবই লো কোয়ালিটির কিছু সেন্টেন্স কমপ্লিশন। আপনারা ভাবতে পারেন যে অমুক জায়গায় দেখছি যে 1000টা সেন্টেন্স কমপ্লিশন, ওগুলো আমি করতে যাব তাইলে মনে হয় আমি ওখান থেকে নো। জিআরই বিগ বুকে 300 কয়টা যেন আছে সেন্টেন্স কমপ্লিশন। এই রিসোর্স শেষ করার আগে সেন্টেন্স কমপ্লিশন অন্য কোনো সোর্স থেকে প্র্যাকটিস করার দরকার নাই, বিকজ এর থেকে বেটার কোনো রিসোর্স নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি এখান থেকে ডিরেক্টলি কমন পাবো? খুবই রেয়ার কেসে পেতে পারেন, বাট দ্য চান্সেস ভেরি লো যে আপনি কমন পাবেন করে। হ্যাঁ, কমন পাবেন না ধরতে পারেন, কিন্তু এরপরেও কেন এইটা কেন সবচেয়ে বেস্ট সোর্স? বিকজ আইবি এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। এই বিগ বুকটা কি? বিগ বুকটা হচ্ছে ইটিএস এর প্রকাশিত একটা বই। ইটিএস হচ্ছে জিআরই এক্সাম টেকার, এবং জিআরইতে আগে যত প্রশ্ন আসতো সেগুলোরই একটা কোয়েশ্চেন ব্যাংক বলতে পারেন জিআরই বিগ বুক। যথেষ্ট পুরনো একটা বই, অনেক বছরের পুরনো, সম্ভবত মানে 15-16 বছরের পুরনো হবে। বাট এখন পর্যন্ত এই বইয়ের ডিমান্ড কমে নাই, বিকজ এইটা জিআরই স্ট্যান্ডার্ড একটা বই। এখন ঘটনা হচ্ছে এইখান থেকে সেন্টেন্স কমপ্লিশন পড়লে কেন আমি পারবো বা কেন এটা আমার জন্য ইফেক্টিভ হবে? দেখেন, সেন্টেন্স কমপ্লিশন ইজ নট অল অ্যাবাউট ভোক্যাব, ইটস নট অল অ্যাবাউট প্র্যাকটিস। এর বাইরেও আপনাকে লজিক বুঝতে হবে। সো আমাদের লেকচারের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর মতো ধরায় ধরায় পড়াবো যে হ্যাঁ আপনি কিভাবে বুঝবেন যে এই ওয়ার্ডটাই বসবে, বা কিভাবে বুঝবেন কি টাইপের ওয়ার্ড বসবে। সো লজিক নিয়ে, টেক্সট কমপ্লিশনের লজিক নিয়ে, এগুলোর উপরে কিন্তু আমাদের আলাদা
ডেডিকেটেড ক্লাস আছে, যেটা আপনি বেশিরভাগ প্ল্যাটফর্মে ওইভাবে পারবেন না। তারা জাস্ট সিম্পলি কি করবে, প্রশ্ন দেখে দেখে আপনাকে জাস্ট অ্যান্সার বলে বুজুং বাচুং কিছু এক্সপ্লেনেশন দিয়ে জাস্ট মুভ অন করবে। বাট আপনারা আমাদের কাছে একদম স্ট্র্যাটেজিগুলো পাবেন, যে টেক্সট কমপ্লিশন আমি কিভাবে ধরতে পারবো, আমার কমন না পড়লেও আমি কিভাবে পারবো, সেই জিনিসগুলো কিন্তু আপনি আমাদের এই কোর্সের মধ্যে পাচ্ছেন। ওকে, বাট দ্য বেস্ট সোর্স কোনটা, প্র্যাকটিসের জন্য বেস্ট সোর্স কোনটা? বিগ বুক। এর বাইরে সোর্স, এর বাইরে অন্য সোর্স থেকে পড়তে চাইলে স্যাটের বা হচ্ছে আপনার জিম্যাটের অন্য যে কোনো সোর্স থেকে পড়েন, জিআরই অন্য যে কোনো সোর্স থেকে পড়েন। যেমন আপনি যে জিআরই রিসোর্স থেকে যদি পড়তে চান, কেএমএফ নামের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে করতে পারেন। খুবই টাফ লেভেলের অনেক সেন্টেন্স কম্পিটিশন আছে, বাট ওইটা পরে। আগে আমাদের প্রাইমারি রিসোর্স হচ্ছে গিয়ে জিআরই বিগ বুক। অ্যান্ড দেন এরো ডিটেকশন পড়বো আমরা ব্যারন, এটার জন্য প্রাইমারি রিসোর্স হচ্ছে আমাদের ব্যারন সেট, এখান থেকে পড়বো আমরা। এবং এখানেও কিন্তু গ্রামারের রুলস গুলো আমাদের রিভিশন হয়ে যাবে। অ্যান্ড সেন্টেন্স কম্প্লিশনের জন্য আমরা আরো কিছু অপশনাল কিছু রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব, যেমন জিআই ভার্বাল গ্রেড, এখান থেকে পড়তে পারেন। বাট এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো না করলেও চলবে। বাট ওই যে অনেকের ক্রেভিংস থাকে যে ভাই আমি যদি 1000টা না প্র্যাকটিস করি আমার তো মনে শান্তি পাবো না, তারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। তো তাদের জন্য এরকম অনেক রিসোর্স আছে, আমাদের প্র্যাকটিস করতে পারবেন। সেন্টেন্স কমপ্লিশনের জন্য ওই যে আমাদের মেইন রিসোর্স কিন্তু জিআরই বিগ বুক। এরপরে ওই যে যেটা বললাম, স্যাট থেকে প্র্যাকটিস করতে পারবেন, স্যাটের বইগুলো থেকে। সেগুলো ইচ অ্যান্ড এখানে যা যা রিসোর্স মেনটেন করছি, ইচ অ্যান্ড এভরি রিসোর্সের পিডিএফ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, ড্রাইভে সবকিছুই আপলোড করা থাকবে। অ্যানালজিটা কোত্থেকে যেন ধার করে আনা, জিআরই থেকে। আগে জিআরইতে অ্যানালজি থাকতো, সেগুলো এখন আইবিতে আসে। কাজেই এইটার ক্ষেত্রেও জিআরই বিগ বুকের চেয়ে বেটার কোনো রিসোর্স নাই। সো জিআরই বিগ বুক থেকে আমরা প্র্যাকটিস করাবো, বাট তার আগেও এগুলো অ্যানালজি কিভাবে সলভ করতে হয় এগুলোর উপরে তো ক্লাস থাকবেই। বাট এটার ক্ষেত্রে বিগ বুকের চেয়ে বেটার কোনো রিসোর্স নাই। অ্যান্ড দেন ফাইনালি ভোকাব বেসড কোয়েশ্চেন্স। ভাই আপনি ভোকাব বেসড কোয়েশ্চেন্স যত প্র্যাকটিস করেন, 1000টা প্র্যাকটিস করেন, লাভ নাই যদি না আপনার ভোকাব স্ট্রং থাকে। সো আপনাকে আগে ওয়ার্ড শিখতে হবে বেশি বেশি, তখনই গিয়ে আপনি ভোকাব বেসড কোয়েশ্চেন্স পারবেন। আপনি যদি 1000টা ওয়ার্ড শিখে ফেলেন, এবার প্রতিটা টাইপের ভোকাব বেসড কোয়েশ্চেন্স যদি আপনি 10টা বা 15টা করে প্র্যাকটিস করেন, এনাফ। সো আপনার প্রথম কাজ হচ্ছে ভোকাব শেখা। ওকে, তারপরে কি হচ্ছে প্র্যাকটিস, কারণ ভোক্যাব যদি না শেখেন, শুধু প্র্যাকটিস আপনাকে খুব বেশি উন্নতি করাবে না। সো এইগুলো ইংলিশ। অ্যান্ড দেন অ্যানালাইটিক্যাল আর ম্যাথসের কথা যদি বলি, অ্যানালাইটিক্যালের পাজলের ক্ষেত্রে মেইন সোর্স হচ্ছে জিআরই 200 পাজল। এটা কোত্থেকে আসছে? এটাও জিআরই বিগ বুক থেকে নেয়া, যেটা আমি বারবার অলরেডি বেশ কয়েকবার রিপিট করে ফেলেছি, যে আইবিএমবিএ হচ্ছে জিআরই এবং জিম্যাটের একটা মিক্স আপ, এই দুইটা থেকে ধার করে নেওয়া সব প্রশ্ন। সো পাজলের ক্ষেত্রেও যে যত রকমের সোর্স দেখ না কেন, সবগুলো সোর্সেরই বাপ হচ্ছে গিয়ে এই সোর্স। আপনার জিআরই 200 পাজল পিডিএফটা, এটা এটা কোথেকে আসছে? এটা আসছে এই সবগুলো পাজলে কিন্তু জিআরই বিগ বুক থেকে নেয়া, জিআরই বিগ বুক থেকে নেয়া। সো এইটার থেকে পাজলের জন্য এইটার থেকে বেটার কোনো রিসোর্স হয় না। এখানে 200টা পাজল আছে, সো এগুলো করলে আর কিছু লাগে না। কাজে অমুক জায়গায় দেখছি যে পাজলের একটা বই, বা এটা এটা আমি কিনবো কিনা, এটা আমি পড়বো কিনা, এই পিডিএফটা থেকে পড়বো কিনা, নো, আগে ভাই এগুলো থেকে পড়ে, এর থেকে বেটার স্ট্যান্ডার্ড কোনো রিসোর্স নাই। ওকে, এবং পাজল, ইটস ভেরি লাইকলি যে পাজল আপনি এখান থেকে ডিরেক্টলি কমন পাবেন, হয়তো বা নামটারে চেঞ্জ করে দিতে পারে। যে এখানে ছিল জন, অ্যারন, সেখানে দিয়ে দিল হচ্ছে আপনার জামিল, আমিনুল, এই টাইপের। সো নামগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে, বাট এইখান থেকেই থাকবে। ক্রিটিক্যাল রিজনিং, জিম্যাট ট্রিভিয়ার চেয়ে বেটার কোনো সোর্স নাই। ওকে, আইকিউ কোয়েশ্চেন্স, আইবিএমবি এর যে কোয়েশ্চেন ব্যাংক, সেখান থেকে, এবং আরেকটা ওয়েবসাইট থেকে আমরা পড়াবো, সেটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। সো এই ওয়েবসাইটের চেয়ে বেটার কোনো রিসোর্স নাই। সো আমাদের ক্লাস থাকবে এটার উপরে, আইকিউ কোয়েশ্চেন্স এর উপরে। দেন আপনারা এই ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই ইনফ্যাক্ট এই এই প্রতিটা প্রশ্নই আমাদের ওয়েবসাইটেও খুবই শীঘ্রই অ্যাড হয়ে যাবে। সো আমাদের ওয়েবসাইট থেকেও ডিরেক্টলি প্র্যাকটিস করতে পারবেন। ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রে জিম্যাট ট্রিভিয়ার চেয়ে বেটার কোনো রিসোর্স নাই। অ্যান্ড দেন ফাইনালি কোয়ান্ট। কোয়ান্ট মানে হচ্ছে আপনার ম্যাথস। কোয়ান্ট বা ম্যাথের ক্ষেত্রে একটা কুইক রিভিউর জন্য, এটা কুইক রিভিউর জন্য চাইলে আইবি বিবিএ বা আইবিএমবিএ অ্যাডমিশন টেস্টের যে বইটা আছে বা যে গাইডটা আছে বা যে কোয়েশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে আগে দেখে নিতে পারেন, বাট দরকার নাই। কোয়ান্টের জন্য মেইন জিনিসটা হচ্ছে আমাদের মেইন রেফারেন্স বুক থাকবে আপনার হচ্ছে মেন্টরসের
ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক, মেন্টরসের ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক, এটা হচ্ছে আমাদের মেইন রিসোর্স। সো আমাদের লেকচার শিটের ম্যাথগুলো করবেন, দেন মেন্টরসের ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক, অ্যান্ড দেন ফাইনালি জিম্যাট ক্লাব ওয়েবসাইট। সো আইবিএমবি প্রিপারেশনের ক্ষেত্রে জিম্যাট ক্লাব ওয়েবসাইটের চেয়ে বেটার কোনো রিসোর্স নাই। হ্যাঁ, আরো ওয়েবসাইট আছে, এক্সাম ভেদা আছে, এবং এবং বইয়ের কথা যদি বলি, আগারওয়ালের বই খুবই ভালো একটা বই। সো কারো যদি খুব ক্রেভিং থাকে, চাইলে ওখান থেকে পড়তে পারবেন, খুবই ভালো একটা বই। বাট আইবিএম এর জন্য মেন্টরস এর ম্যাথ কিউব্যাংক এটা হচ্ছে মেইন রেফারেন্স বুক, অ্যান্ড দেন জিম্যাট ক্লাবের এই রিসোর্সটা। অ্যান্ড জিম্যাট ক্লাব থেকে আইবিএমবি অ্যাডমিশন টেস্টে হুবহু ম্যাথও কমন আসে, হুবহু কমন আসে। ওকে, সো এই জন্য ম্যাথসের ক্ষেত্রে হায়ার লেভেলের প্র্যাকটিসের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন অ্যাডভান্স প্রেপে যাব, তখন জিম্যাট ক্লাবের চেয়ে বেটার কোনো রিসোর্স নাই। তো আমাদের মেইন রেফারেন্স বুক হচ্ছে মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক, অ্যান্ড আমাদের লেকচার শিট, অ্যান্ড দেন অ্যাডভান্স প্র্যাকটিস জিম্যাট ক্লাব থেকে। এর বাইরে প্র্যাকটিসগুলো কোথা থেকে? এক্সাম ভেদা বা অন্যান্য ওয়েবসাইট এগুলো থেকে থাকবে। ওকে, এইবার কনসেপ্টগুলো কোথেকে ক্লিয়ার হবে? অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমার ম্যাথের বেসিক ক্লিয়ার না, আমি কি 9-10 এর বই পড়বো কিনা, আমি কি এটা করবো কিনা, আমি কি বেসিকের কোনো কোর্স করবো কিনা? নো। বা আমি কি খাইরুস বেসিকের বইটা পড়বো কিনা? নো। আমাদের প্রতিটা লেকচারেই বেসিক নেসেসারি যা বেসিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং প্রতিটা লেকচারে ইনক্লুডেড। আপনাকে একদম ধরে ধরে শেখানো হবে, মনে করায় দেওয়া হবে। আপনি হয়তো বা লসাগু গসাগু বের করা ভুলে গেছেন, অর্থাৎ এলসিএম এসসিএফ বের করা ভুলে গেছেন। আপনি হয়তো বা ভুলে গেছেন কোনগুলা ইন্টিজার কোনগুলা নন ইন্টিজার, আপনি হয়তো বা একদম বেসিক জিনিস ভুলে গেছেন। ইচ অ্যান্ড এভরিথিং আমাদের লেকচার শিটের মধ্যে থাকবে। সো বেসিকের জন্য আলাদা কিছু লাগবে না। আমাদের লেকচার শিট মেন্টরস থেকে পড়বেন, ক্লাসগুলো করবেন, লেকচার শিট থেকে প্র্যাকটিস করবেন, অ্যান্ড দেন মেন্টরস ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস। এটা আমাদের কিন্তু ডেইলি হোমওয়ার্ক থাকে, ওই হোমওয়ার্ক অনুযায়ী করে ফেলবেন, তাহলে এনাফ। সো অন্য কোনো সোর্স নিয়ে আপনার কিছু ভাবতে হবে না। ওকে, এবার হেল্পফুল যত বুকস আছে সেটার কথা যদি বলি, ওই যে আমাদের ভোকাবের জন্য ওয়ার্ডস্মার্ট, কারো যদি, এবার বলি আমরা যত রিসোর্সের কথা বললাম সোফার, ইচ অ্যান্ড এভরি পিডিএফ কিন্তু আপনারা পাবেন, আমরা কিন্তু পিডিএফ রিসোর্স সবই দিব। বাট কেউ যদি হার্ড কপি প্রেফার করেন, তাহলে ইম্পর্টেন্ট কিছু বুকস এখান থেকে কিনতে পারেন। যেমন হচ্ছে ওয়ার্ডস্মার্ট। আমাদের তাহলে আগে এই যে হেল্পফুল বুকস এর গুলো নাম আগে বলে ফেলি, এবং প্রতিটা নিয়ে একটু বলে ফেলি। ওয়ার্ডস্মার্টে বলে ফেলছি যে আইবিএ প্রিপারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট ভোকাব রিসোর্স। জিম্যাট আলটিমেট গ্রামার, গ্রামারের জন্য এইটা হার্ড কপি কেনার দরকার নাই, পিডিএফ ইজ এনাফ। এখান থেকে সিলেক্টিভ জিনিসই প্র্যাকটিস করতে বলবো। ক্লিফ স্টোফেল, এইটার ক্ষেত্রে বই কেনার দরকার নেই, আমরা সিলেক্টিভ কিছু অংশ শুধু গ্রামার পার্টটা স্প্লিট করেও দিব। সো সেইটা প্রিন্ট করেও নিতে পারবেন, তাহলে এনাফ। সো আলাদা করে বই কেনার দরকার নেই। জিআরই বিগ বুকটা কিনতে পারেন, বিকজ এই বই থেকে কিন্তু আমরা অনেক কিছু পড়বো। এটা কারা কিনতে পারে? সবার দরকার নেই, সবার দরকার নেই। যারা পিডিএফ এ পড়ে ইউজ টু তাদের দরকার নেই, বাট যারা একটু হার্ড কপি প্রেফার করেন তাদের জন্য জিআরই বিগ বুকটা রেকমেন্ডেড। কারণ এখান থেকে কিন্তু আমরা প্রচুর জিনিস পড়বো। কি কি পড়বো? জিআরই বুক বুক থেকে আমরা সেন্টেন্স কমপ্লিশন পড়বো, জিআরই বিগ বুক থেকে আমরা অ্যানালজি পড়বো, এই বিগ বুক থেকে আমরা পাজল সলভ করব, তাই না? সো দ্যাট ইজ ওয়াই এই বিগ বুকটা চাইলে কিনতে পারেন। জিম্যাট রিভিউ 12th এডিশন, এটাও চাইলে কিনতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই এডিশন নিয়ে আপনি অন্য এডিশনে কিনতে পারেন, তখন পেজ নাম্বার আমাদের সাথে মিলবে না। আমরা যখন হোমওয়ার্ক দিব তখন কিন্তু এই এডিশন অনুযায়ী দিব। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এগুলো কেনার দরকার নেই, কোনো কিছু কেনার দরকার নেই। সো এই যে ব্যারন্স স্যাটের যে বইটা, এইটার থেকে আমরা হচ্ছে ওই যে এরো ডিটেকশন পড়বো। সো এটা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, ওই শুধু ওই পিডিএফটা, বাট বই কেনার দরকার নেই। এটা হচ্ছে আমাদের অপশনাল, দরকার নাই এখান থেকে আমরা, দরকার নাই। আহ এইটা থেকেও দরকার নাই, আলাদা করে বই কেনার দরকার নাই। এইবার মেন্টরসের যে কোয়েশ্চেন ব্যাংকগুলো, এইখানে আপনার ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক, দেন হচ্ছে ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক, অ্যান্ড দেন হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন ব্যাংক, এই তিনটা কোয়েশ্চেন ব্যাংক লাগে। আর এক্ষেত্রেও ইংলিশটা আসলে অতটা কাজের না, কারণ আমাদের এই যে যত ইংলিশের রিসোর্স গুলো বললাম, একটাও কিন্তু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে বলি নাই। সো ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকটা কেনাও আসলে ওয়েস্ট অফ মানি। বাট কারো যদি খুব ইচ্ছা হয় যে না, আমি একটু কালেক্ট করে রাখবো, ওকে ফাইন, কিনতে পারেন, পিডিএফ কিন্তু আছে। মেন্টরসের ম্যাথ কোয়েশ্চেন ব্যাংকটা ম্যান্ডেটরি। মেন্টরসের ম্যাথ কোয়েশ্চেন ব্যাংকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান কিনবেন, এটা ম্যান্ডেটরি। এই একটা বই কিনবেনই।
দুইটা বই যদি কিনতে চান তাহলে এই দুইটা বই কিনবেন। ওকে, অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন ব্যাংক দরকার নাই, কারণ ওই যে আমরা তো ভাই আমাদের ওই রিসোর্স থেকে পড়াবো। ওকে, সো আপনি চাইলে ওগুলো প্রিন্ট করে নিতে পারেন, বাট কারো মন চাইলে কিনতে পারেন যে আমি, হ্যাঁ আমি একটু এখান থেকে একটু প্র্যাকটিস করবো, কিনি। আইবিএমবি এর যে আলাদা করে কোয়েশ্চেন ব্যাংক ইয়ার অনুযায়ী, এটা আসলে দরকার নাই, কারণ রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো আপনি কমপ্লিট প্রশ্ন পাবেন না, কারণ রিসেন্ট বছরগুলোতে আইপিএ প্রশ্নগুলো তারা পাবলিশ করছে না পুরোপুরি প্রশ্ন। সো এই জন্য হচ্ছে আপনার এটাও দরকার নাই। জিম্যাট ক্লাব আর ওয়েবসাইটগুলোর মধ্যে জিম্যাট ক্লাব ওয়েবসাইট, এক্সাম ভেদা ওয়েবসাইট, ক্র্যাকসেট ওয়েবসাইট এবং সাইকোমেট্রিক টেস্ট ওয়েবসাইট, এই চারটা ওয়েবসাইট আমরা ফলো করব। আর এই যে আমাদের গ্র্যাটিফায়ার ওয়েবসাইট, ওখানে আমাদের সাথে সব এক্সামগুলো হবে। কারো কোনো প্রশ্ন, রিলিভেন্ট কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, প্রশ্ন একটু পরে করেন। এবার আমাদের কোর্স নিয়ে বলি। সো আমাদের আপনারা জানেন যে 50টা ক্লাস থাকবে এবং প্রতিটাই লাইভ এবং ইন্টারেক্টিভ ক্লাস থাকবে এবং প্রতিটারই কিন্তু রেকর্ডিং কিন্তু পাবেন। বাট এটাকে মিস ইউজ করা যাবে না। কি মিস ইউজ? অনেকেই যেটা করেন, আরে রেকর্ডিং দেখে নিব, আমি লাইভ ক্লাসটা করবো না। নো, আপনার কোনো আর্জেন্ট ইমার্জেন্সি না থাকলে আপনি অবশ্যই লাইভ ক্লাস করবেন, বা আপনার সিচুয়েশন এরকম না থাকলে আপনি অবশ্যই লাইভ ক্লাস করবেন। কারণ লাইভ ক্লাস করলে আপনার ক্লাসেই পড়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সব কনসেপ্ট ক্লাসেই বুঝে যাবেন। ওকে, বিশেষ করে যাদের টাইম কম তারা তো অবশ্যই আরো লাইভ ক্লাস করবেন, কারণ তখন ক্লাসে পড়াগুলো কমপ্লিট হয়ে যাবে এবং রেকর্ডিংগুলোর অ্যাক্সেস থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আরেকটা কথা যেটা অনেককে বলা হয় না, কেউ তো জানে না, সেটা হচ্ছে কোনো কারণে যদি এরকম হয় যে আপনার এই বছর ক্র্যাক করতে পারেন নাই, সেক্ষেত্রে আমাদের নেক্সট ব্যাচে কিন্তু এটা কোর্স রিপিটেশনটা কিন্তু পাবেন। ওকে, উইদাউট, মানে ফ্রি অফ কস্ট, একদমই ফ্রি অফ কস্ট। কোর্স রিপিটেশনটা কিন্তু মানে সেম কোর্সটা রিপিটেশনটা কিন্তু পাবেন আমাদের নেক্সট ব্যাচের সাথে। ওকে, এবং হচ্ছে আপনারা এই ব্যাচের স্টুডেন্ট হয়ে যদি আমাদের অন্য কোনো ব্যাচে কখনো অ্যাডমিট হতে চান, লাইক ধরেন আইএলটিএস দিবেন বা জিআরই দিবেন, সেগুলোতেও খুবই আহ, বড়সড় ডিসকাউন্ট পাবেন। অ্যান্ড দেন এখানে এই কোর্সটাতে কিন্তু আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে। আপনার আলাদা করে বেসিকের জন্য অন্য কিছু পড়তে হবে না। অ্যান্ড এই কোর্সে কিন্তু অলরেডি বুঝে গেছেন যে ইচ অ্যান্ড এভরি মডিউলে, ইচ অ্যান্ড এভরি সেকশনে কিন্তু আমাদের ক্লাস আছে। অ্যান্ড আমাদের দেখেন আইপি এর অ্যাডমিশন টেস্টে ম্যাথসের ক্ষেত্রে শুধু প্রিপারেশনই কিন্তু সব না, এখানে কিন্তু আপনার স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি এগুলোও কিন্তু লাগবে। হ্যাঁ, সো এগুলো নিয়ে আমাদের প্রো টিপস, ট্রিক্স, শর্টকাট এগুলো কিন্তু থাকবে। একজন বলেছেন যে ভাই ক্যাপস্টোনের আইবিএমবি বুক কিনেছি, এখন কি মেন্টরস কেনা লাগবে কিনা? নো ভাই, কোয়েশ্চেন ব্যাংক সব সেমই। সো কারো যদি অন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক কেনা থাকে, ক্যাপস্টোনের বা সাইফোর্সের, তাদের আবার নতুন করে অন্য কোনোটা কেনার দরকার নাই। এইবার প্রত্যেকের জন্যই ওয়ান টু ওয়ান সেশন থাকবে। ধরেন, দেখেন ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো একটা কোর্স করেন, কোর্স তো আসলে একদম জেনারেলাইজ একটা স্ট্রাকচার, বাট আপনার কিন্তু নিজের ইন্ডিভিজুয়াল উইকনেস থাকতে পারে, স্ট্রেংথস থাকতে পারে, আপনার টাইম অ্যাভেলেবিলিটি নিয়ে একটা প্যারা থাকতে পারে। হ্যাঁ, সো আপনি কিভাবে এই কোর্সটা নিয়ে প্রসিড করবেন, কিভাবে আপনি প্রিপারেশনটা কন্টিনিউ করবেন, সেটা নিয়ে প্রত্যেকের সাথে ওয়ান টু ওয়ান বসবো। ওকে, জুম মিটিং আলাদা করে বসে দেন হচ্ছে আপনাদের পার্সোনালাইজ রোডম্যাপ নিয়ে কথা বলবো যে হ্যাঁ আপনার হচ্ছে এইভাবে এভাবে আপনার আগাতে হবে, ডেইলি টাইমটা আপনার এভাবে হওয়া উচিত, এই টাইমে এটা পড়া উচিত, এরকম করে কিন্তু থাকবে। এরপর হচ্ছে আমাদের কিন্তু 10টা ফুল লেন্থ মক টেস্ট থাকবে। এবার মক টেস্ট গুলো সবই আমাদের ওয়েবসাইটে হবে, ওয়েবসাইটে প্রশ্নগুলো দেখবেন, দেন হচ্ছে গিয়ে আপনি অ্যান্সার করবেন। এইবার কিন্তু রিয়েল এক্সাম তো হবে ওএমআর শিটে, দ্যাটস ওয়াই যত এমনি নর্মাল যে এক্সামগুলো আছে, টেস্টগুলো উইকলি 2টা করে টেস্ট, যে বলেছি যে উইকলি 2 টেস্ট, এগুলো সব ওয়েবসাইটেই হবে। ওয়েবসাইটে আর কি আপনার অপশন সিলেক্ট করতে হবে। বাট যখন আমরা এই মক টেস্টগুলো নেব, তখন আমাদের অপশনগুলো থাকবে এরকম। প্রশ্নটা তো ওয়েবসাইটেই ভাসবে, আর আপনি যদি চান প্রিন্ট আউটও করে নিতে পারবেন। এবং টাইম কিন্তু ফিক্স থাকবে, ওই টাইমের মধ্যে আপনার এই কাজগুলো করতে হবে। সেটা হচ্ছে ওএমআর শিটে আপনি অ্যান্সারগুলো ফিল আপ করবেন, ফিল আপ করে ওএমআর শিটটা স্ক্যান করে বা ছবি তুলে আপনি সাবমিট করবেন। তাহলে আপনার কি হলো, আপনার কিন্তু অফলাইন মক টেস্টের এক্সপিরিয়েন্সটা পেয়ে গেলেন। ওকে, সো এই জিনিসটা কিন্তু থাকবে। অ্যান্ড দেন উইকলি তো 2টা করে প্র্যাকটিস টেস্ট, স্পেশাল ফোকাস অন ভোকাবুলারি রাইটিং বলে ফেলেছি। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। So, আমাদের 24/7 অ্যাক্টিভ একটা প্রবলেম সলভিং ফোরাম আছে। আপনি বাসায় প্র্যাকটিস করার সময় কোনো একটা প্রশ্ন বুঝেন নাই, সুন্দর করে ছবি তুলে বা স্ন্যাপ নিয়ে
ওখানে দিয়ে দিবেন, এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে দিয়ে দিলে আপনার প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবেন, আমরা এটার অ্যান্সার দিয়ে দিব, এটা বুঝিয়ে দিব। অ্যান্ড দেন কন্টিনিউয়াস মোরাল সাপোর্ট অ্যান্ড মেন্টরশিপ তো পাবেনই। ওকে, সো যাদের আপনাদের গোল হচ্ছে কি, মানে আইবিএ তো একটা স্টেপ, যাদের গোল হচ্ছে কি গভর্নমেন্ট জব, পাবলিক সার্ভিস, তাদের ক্ষেত্রে জয়িতাপুর কাছ থেকে খুবই ভালো গাইডেন্স পাবেন। আমি এইসব ব্যাপারে নোব, কারণ আমি নিজে যেহেতু এদিকে যাই নাই। বাট অন্যান্য ক্ষেত্রে আমার কাছ থেকে গাইডেন্স পাবেন, কারো যদি ইন ফিউচারে জিআরই দিতে মন চায় বা অন্য কোনো কিছু এক্সাম, এসবের ক্ষেত্রেও গাইডেন্স পাবেন। এবার আসি, আমরা এই কোর্সের টাইমলাইন নিয়ে যদি কথা বলি যে ভাই আহ, আমরা কখন কি করব, ব্রডলি যদি বলি, এই যে জুন মাসে আমাদের 10 দিন বাকি আছে এবং জুলাই মাস, এই টাইমটাতে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে বেসিক ফাউন্ডেশন। এই টাইমের মধ্যে আমাদের রিডিং এর উপরে ক্লাস থাকবে এবং এটার উপর একটা এমফাসিস থাকবে। কারণ ওই যে আমি বলে ফেলছি যে রিডিং স্কিল যদি ভালো থাকে, আপনার কিন্তু ইংলিশে পাশ করার ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে। অ্যান্ড দেন গ্রামার। সো বেসিক গ্রামার যদি আপনার স্ট্রং না থাকে, আপনি কিন্তু সেন্টেন্স কারেকশন এরর ডিটেকশন ওগুলোতে কিন্তু ভালো করতে পারবেন না। সো এবং হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, রাইটিং যদি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না হইলে আপনি আইবিএস রাইটিং করতে পারবেন। দ্যাটস ওয়াই এই কয়দিন, এই 40 দিন হচ্ছে আমাদের বেসিক ফাউন্ডেশনের উপরে ফোকাস। ওকে, ম্যাথসের ক্ষেত্রে একই কথা, বাট ম্যাথসের ক্ষেত্রে বেসিক এবং অ্যাডভান্স দুইটাই কন্টিনিউ চলবে সেম লেকচারের মধ্যে। এবার আমাদের মেইন কোর্সটা, মানে কোর্সের মেইন জিনিসটা হচ্ছে এই জায়গাতে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। সো এই টাইমটাতে একদম আমাদের টপিক ওয়াইজ যে আইবিএস প্রিপারেশন, টেক্সট কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন, এরো ডিটেকশন, ভোকাব বেস কোয়েশ্চেন্স, সো এখানে একদম কোর প্রিপারেশন আমাদের এই জায়গাতে চলবে। এবং ইচ অ্যান্ড এভরি মডিউলে, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্সে আপনাদেরকে এক্সপার্ট বানানো হবে। অ্যান্ড দেন ফাইনালি অক্টোবর আর নভেম্বর মাসে, এর মধ্যে কিন্তু আপনার প্রিপারেশন শেষ হয়ে গেছে। এবার অক্টোবর আর নভেম্বর মাসে গিয়ে আপনার এখন, তখন গিয়ে যদি আপনাদেরকে ছেড়ে দেওয়া হয় যে আপনাদের তো কোর্স শেষ, আপনারা এখন জাস্ট গিয়ে এক্সামে বসবেন, তখন এই যে বাকি টাইমটাতে গিয়ে আপনারা কিন্তু ভুলে যাবেন। এই জন্য আপনাদেরকে কিন্তু এখনই ছেড়ে দিচ্ছি না, যদিও আপনাদের প্রিপারেশন কমপ্লিট, বাট এই টাইমটাতে আপনাদের অ্যাডভান্স প্র্যাকটিস চলতে থাকবে এবং মক টেস্ট গুলো কিন্তু এই টাইমে চলতে থাকবে। এবং প্রতিটা মক টেস্টেরই কিন্তু সলিউশন ক্লাস থাকবে। তো তখন কিন্তু ডিসকাস করা হবে, তখনও দেখা যাবে নতুন নতুন অনেক কিছু শিখতে পারে। তো এই টাইমটাতে অ্যাডভান্স প্র্যাকটিস চলতে থাকবে, ওই যে আপনার জিম্যাট ক্লাব ওয়েবসাইট থেকে, ক্র্যাকসেট ওয়েবসাইট, এক্সাম ভ্যালা, এইসব জায়গা থেকে অ্যাডভান্স প্র্যাকটিস চলতে থাকবে, মক টেস্ট চলতে থাকবে, এন্ড দেন হচ্ছে আইবিএম অ্যাডমিশন টেস্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের কোর্সের রোড ম্যাপটা। কারো কোনো রিলিভেন্ট কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, প্রশ্ন যেহেতু নাই, লেটস মুভ ফরওয়ার্ড। এখন বলি যে ভার্বালের জন্য কি কি লাগবে। উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট, যে আমাদের ভার্বালের জন্য একটা স্ট্রং ভোকাব দরকার, রিডিং স্কিল দরকার, রিজনিং স্কিল দরকার। অর্থাৎ ওই যে আপনি আপনি এমনও হতে পারে সবগুলো অপশনের মিনিং জানেন, বাট স্টিল আপনি অ্যান্সারটা পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আপনি লজিকটা ধরতে পারতেছেন না, রিজনিংটা ধরতে পারছেন না। দ্যাট ইজ ওয়াই রিজনিং স্কিলটাও লাগে। আর এটা কিন্তু আমরা ডেভেলপ করাবো ইনশাল্লাহ। দেন গ্রামার বেসিক্স, অ্যাডভান্স গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পিকিং স্পিকিং অ্যান্ড লিসনিং। এখন এটা নিয়ে ভাবতেন ভাই এটা 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 আবার কোথায় লাগে। দেখেন ওই যে আইবিএম এমবিএ তে আপনার রিটেন টেস্টের পরে যে আপনার ভাইভাটা হবে, ভাইভা কিন্তু টোটালি পুরোপুরি ইংলিশে হবে। সো এই জন্য কিন্তু আপনার স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলটাও লাগবে। এখন এটার জন্য কি, এটার জন্য আগেই ওভারওয়েলড হওয়ার কিছু নাই, রেগুলার পডকাস্ট শুনবেন, এআই এর সাথে, জেমিনাই এর সাথে প্র্যাকটিস করতে পারেন, স্পিকিং হয়ে যাবে। এটার জন্য যে একদম আপনাকে ব্রিটিশদের মতো কথা বলতে হবে, আমেরিকান থেকে মতো কথা বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। সেটার ক্ষেত্রে আমরা প্রিপেয়ার করে ফেলবো। অর্থাৎ আমাদের রিটেন টেস্টের পরে কিন্তু যারা ভাইবা, মানে রিটেন টেস্ট ক্র্যাক করবে, তাদেরকে নিয়ে কিন্তু ভাইবার জন্য সেশন থাকবে। কোয়ান্টের জন্য কি কি লাগবে? বেসিক কনসেপ্ট, অ্যাকুরেসি। অনেকের কনসেপ্ট হয়তো বা ক্লিয়ার কিন্তু অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারেন না, তাহলে হবে না। বেসিক কনসেপ্ট, অ্যাকুরেসি, টাইম ম্যানেজমেন্ট। এখানে টাইম ম্যানেজমেন্ট, আপনি হয়তো ম্যাথ অনেক ভালো পারেন, আপনাকে আনলিমিটেড টাইম দিলে হয়তো বা আপনি বেশিরভাগ ম্যাথই পারবেন, আর টাইম যেহেতু ওখানে কম, এই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, অনেকে এক্সাম প্রেশার নিতে পারেন, সো স্ট্রেস ম্যানেজমেন্টটা কোথায় হবে? আমাদের মক টেস্টের মাধ্যমে। অ্যান্ড হচ্ছে গিয়ে শর্টকাটস, মেন্টাল ক্যালকুলেশন। আমাদের কোর্সের মাধ্যমে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মেন্টাল ক্যালকুলেশনটা শিখে ফেলবো, অনেক কিছু আমরা উইদাউট হাতে লেখা বাদ দিয়ে মনে মনেই ক্যালকুলেশনটা করে ফেলবো। অ্যান্ড মেমোরাইজিং নেসেসারি ফর্মুলা। ম্যাথসের জন্য কিন্তু অনেক কিছুই কিন্তু মুখস্থ করতে হয়, অনেক ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হয়।
অ্যান্ড দেন অ্যানালাইটিক্যালে কি কি স্কিল লাগে? অ্যানালাইটিক্যাল অনেকে আছেন যে একদম ইনেট অ্যাবিলিটি, অর্থাৎ জন্মগত একটা ক্যাপাসিটি, সে একদম ন্যাচারালি অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন্স গুলোতে ভালো, এরকম অনেকে আছে। ওকে, বাট এর মানে এই না যে আপনি ন্যাচারালি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে অত স্ট্রং না হইলে আপনার পারবেন না, ব্যাপারটা এমন না। ইউ ক্যান ট্রেন ইউর ব্রেন। সো আপনি ডেফিনেটলি আপনার ব্রেনকে ট্রেন করতে পারবেন। অ্যান্ড কিছু শর্টকাট আছে এখানেও। অ্যান্ড বেসিক ম্যাথ কনসেপ্টস লাগে। ওই যে কিসের জন্য লাগে অ্যানালাইটিক্যাল, কেন আবার ম্যাথ কনসেপ্টস? এটা হচ্ছে আপনার ডেটা সাফিসিয়েন্সির জন্য। অ্যান্ড টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, এখানেও এক্সাম প্রেশারে গিয়ে অনেকে পাজল মিলাইতে পারে না। তো এই টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের জন্যই কিন্তু এক্সাম গুলা দিবেন। আপনারা অনেকেই যেটা করেন, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এক্সাম অনেকে দেন না রেগুলারলি। মনে করে যে আরে আমার প্রিপারেশন ভালো না, দিব না, পরে দিব। বাট এইটা করবেন না, প্রিপারেশন যেমনই থাকুক এক্সাম দিয়ে দিবেন, তাহলে আপনার নিজের মধ্যে ওই রিয়েলিটি চেকটা আসবে না আমার পড়া দরকার। ওকে, আর তখন আমরাও বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের হচ্ছে আমার স্টুডেন্টটা এই জায়গাতে মানে প্রবলেম ফেস করতেছে, এক্সাম গুলো অবশ্যই দিবেন। অ্যান্ড এগুলো অলরেডি বলে ফেলছি। ভার্বাল প্রিপারেশন, অর্থাৎ ভার্বাল মানে কি? ভার্বাল রিজনিং মানে হচ্ছে আপনার ইংলিশ। সো এখানে আমাদের ফার্স্টে এই যে ভোকাবের ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, দেন ওয়ার্ড স্মার্ট। ভার্বালের ভোকাবের ক্ষেত্রে আমরা কি করবো? হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ড গুলো, দেন হচ্ছে ওয়ার্ড স্মার্ট। আর এর বাইরে কি করব? আমরা যখন প্র্যাকটিস করব তখনও যদি নতুন কোনো ওয়ার্ড পাই, শিখে ফেলবো। অ্যান্ড আমরা অনেকেই থাকতে পারে এরকম, যারা হয়তো বা আগে অন্য কোনো রিসোর্স থেকে পড়েছিলাম ফোকাস। তো তাদের ক্ষেত্রে তারা ওগুলো রিভিশন দিয়ে ফেলবে। অন্য কোনো সোর্স থেকে পড়ে থাকলে ওটা যে কাজে লাগবে না এমন না, কারণ ঘুরে ফিরে প্রচুর কমন ওয়ার্ড থাকে। এখন এই যে ভোকাব নিয়ে এত পেঁচাল পারলাম, কেন ভোকাব কেন ইম্পর্টেন্ট? ভোকাব বেস যে প্রশ্নগুলো আছে সেগুলোতে ধরেন এরকম 5টা অপশন যদি থাকে, এখন বলেন আপনি আপনি ভোকাব, আপনার ওয়ার্ড কমন পড়া নেই, আপনি টোটালি যদি আন্দাজে দেখেন এই 5টা অপশন এর মধ্যে একটা আন্দাজে দাগাইলে হওয়ার চান্স কত? দেখেন 5টা অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে মাত্র একটা, তার মানে হওয়ার চান্স মাত্র 1/5, অর্থাৎ 20%। তার মানে আপনি আন্দাজে ঢিল মারলে ওইটা হওয়ার চান্স মাত্র 20%। আর আপনি যদি ওয়ার্ডগুলোর মিনিং জানেন, ধরেন আপনি 3টা ওয়ার্ডের মিনিং জানেন, বাকি 2টা জানেন না। সো আপনি হয়তো বা এটা জানতেছেন যে এই 3টা অ্যান্সার না, আমি শিওরলি জানি, কারণ এদের মিনিং আমি জানি। সো অ্যান্সার হবে বাকি 2টার মধ্যে একটা। তখন যদি আপনি আন্দাজে ঢিল মারেন, তখন কিন্তু আপনার হওয়ার চান্স থাকবে 50%। কারণ 2টা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, এটা আপনি শিওর। তো এই জন্য ভোকাব এত ইম্পর্টেন্ট। এবং ভোকাবের উপর কিন্তু প্রচুর মার্কস আইবিএম অ্যাডমিশন টেস্টে। এটাকে ইভেন হচ্ছে আইবিএম অ্যাডমিশন টেস্টে দেখবেন আপনাকে বলবে যে ভার্বাল রিজনিং বলতে পারে, বা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিল বলতে পারে। এটাকে কেন রিজনিং বলা হয়? কারণ এখানে হচ্ছে ভোক্যাব বি যে সব ব্যাপারটা এরকম না। উইদাউট ল, উইদাউট লজিক ভোক্যাব ইজ নাথিং। আপনাকে লজিকও জানতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। ওকে, আরেকটা ব্যাপার দেখেন, এখানে বলেছি যে আইএলটিএস লেভেলের রিডিং আর জিআরই আইবিএমপি লেভেলের রিডিং কিন্তু সেম না। জিআরই এবং আইবিএমপি লেভেলের রিডিং কিন্তু অনেক টাফ লেভেলের থাকে। ওকে, দ্যাটস ওয়াই আমাদের রিডিং এর উপর কিন্তু আলাদা এমফাসিস থাকবে। অ্যান্ড হচ্ছে স্পিড রিডিং ইজ এসেনশিয়াল। কেন এসেনশিয়াল? কারণ হচ্ছে আপনি যদি স্পিড রিডিং এর হ্যাবিট থাকে, তখন কিন্তু আপনি খুবই ইজিলি কি করতে পারেন, টাইম সেভ করতে পারবেন। ওখানে ওই টাইমটা আপনি অন্য জায়গায় স্পেন্ড করতে পারবেন। তো আমরা রিডিং হ্যাবিটটা করার ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড রিসোর্স, সবচেয়ে বেস্ট রিসোর্স হচ্ছে গিয়ে আমাদের এই রিসোর্সগুলো। এগুলো কে প্রেসক্রাইব করেছে? ইটিএস প্রেসক্রাইব করেছে। ইটিএস কে? জিআরই এক্সাম টেকার। আমরা জানি আইবিএম অ্যাডমিশন টেস্ট হচ্ছে গিয়ে জিআরই জিম্যাট এগুলোর ধার করা ভার্সন। সো এই রিসোর্স গুলো কি কি আছে এর মধ্যে? দ্য ইকোনমিক্স আছে, পিরিয়ডিক্যালস এর মধ্যে সায়েন্টিফিক আমেরিকান আছে। বাট এগুলাতে আপনার পেইড সাবস্ক্রিপশন লাগে। ওকে, আপনাকে ডলার খরচ করে সাবস্ক্রিপশন কিনতে হবে। আর ওই প্যারা নিতে হবে না, এগুলোর পিডিএফ সুন্দর মতো ড্রাইভে আপলোড দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পড়বেন। আপনাদের একটা রিডিং হ্যাবিট থাকতে হবে, ডেইলি মিনিমাম 30 মিনিটস রিডিং হ্যাবিট। এটা মাস্ট, ম্যান্ডেটরি, এটা করতেই হবে। ওকে, অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে দেখেন, আমি যদি বলি যে ভাই রাইটিং এর ক্ষেত্রে রিডিং হেল্পস, রাইটিং এর ক্ষেত্রে রিডিং কেন লাগবে? দেখেন, আপনি যত বেশি পড়বেন, পড়বেন তত ভালো লিখতে পারবেন। কেন? কারণ আপনি যে একটা রিডিং হ্যাবিট করলেন, আপনি পড়ার মাধ্যমে কিন্তু বুঝে গেছেন যে হ্যাঁ, লেখাগুলো কিরকম থাকে। যেমন খেয়াল করে দেখবেন, আপনার যেই বন্ধুটা প্রচুর বই পড়ে, ফিকশন বইটই পড়ে,
সে অনেক ভালো লিখতে পারে বা বলতে পারে। কারণ কি, ওই যে অনেক পড়ার কারণে তার ব্রেন কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রকমের স্ট্রাকচার কিন্তু ক্যাচ করে ফেলছে। দ্যাট ইজ ওয়াই রিডিং হেল্পস। আপনার রিডিং স্কিলও আপনার রাইটিং কে হেল্প করবে। এবার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, আপনাকে যে কোনো টপিক নিয়ে বললে যাতে লিখতে পারেন সেরকম অ্যাবিলিটি থাকতে হবে। সো এই জন্য কিন্তু আমাদের শুরুর দিকে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ফোকাস থাকবে, টাস্ক থাকবে। ওকে, অ্যান্ড দেন স্ট্র্যাটেজিটা কখন, ওই যে টপিক ওয়াইজ যখন আমাদের ক্লাস থাকবে যখন। এবার এই কোর্স থেকে আপনি কিভাবে আপনার ম্যাক্সিমাম আউটপুটটা নিতে পারবেন? দেখেন, কোর্স আপনি শুধু এই কোর্সটা, এটা যে কোনো কোর্সের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি জাস্ট কোর্স করে গেলে ধরলে যান কোর্সে এনরোল করে ফেলছি, ফাইন, আমার প্রিপারেশন হয়ে গেছে। নো, আপনাকে নিজেকে প্রোঅ্যাক্টিভলি প্রিপারেশন নিতে হবে। আপনাকে অ্যাক্টিভলি লার্ন করতে হবে। ক্লাসে লাইভ জয়েন করতে হবে, লাইভ ক্লাসে জয়েন করতে হবে। যাদের সমস্যা তারা, কোনো সমস্যা থাকলে তখন তো রেকর্ডিং দেখতে পারবেন, আদারওয়াইজ লাইভ ক্লাস মিস দেওয়া যাবে না। সো অ্যাক্টিভলি স্টাডি করতে হবে। এবং আপনি ক্লাস করছেন কিন্তু আপনার সামনে খাতা কলম নাই, ক্লাস করছেন ফাঁক দিয়ে আবার আপনি হচ্ছে ফেসবুকে ঢুকলেন, ইনস্টাতে ঢুকলেন, তাহলে কিন্তু হবে না। যখন ক্লাস চলবে ফোন টোন সুন্দর মতো দূরে রেখে দিবেন, খাতা কলম নিয়ে সিরিয়াসলি ক্লাস করবেন। অ্যান্ড হ্যাবিচুয়াল চেঞ্জ, স্বভাব বদলাইতে হবে। কি স্বভাব বদলাইতে হবে? যেমন আপনার ভোক্যাব শেখার হ্যাবিট করতে হবে। আপনার হয়তো বা রিডিং হ্যাবিট নাই, বাট আপনার রিডিং হ্যাবিট করতে হবে। এবার রিডিং হ্যাবিটের ক্ষেত্রে আপনি হয়তো নিউজ পেপার পড়েন বাট বাংলা পড়েন, বাট আপনাকে এখন বাংলা পড়া যাবে না, আপনি ইংলিশ নিউজ পেপার পড়বেন। আপনি হয়তো ফিকশন বুকস পড়েন, বাট এখন আর আপনি বাংলা না পড়ে আপনি ইংলিশ ফিকশন পড়া শুরু করেন। অ্যান্ড কনসিস্টেন্সি, এই কনসিস্টেন্সির মর্মটাই অনেকে বুঝে না। আপনি ফার্স্টে কিছুদিন খুব আগ্রহ নিয়ে আপনার তখন একদম আগ্রহ পিকে, তারপর আস্তে আস্তে ঢিলামি দিলেন, আবার মাঝে দিয়ে খুব আগ্রহ নিয়ে পড়েন, আবার ঢিলামি দেন। এইটা ভাই হবে না। আপনাকে কনসিস্টেন্টলি পড়তে হবে। অনেকে বলেন যে ভাই আমি দৈনিক কয় ঘন্টা করে পড়বো। দেখেন, আপনি যদি কনসিস্টেন্টলি ডেইলি 3 to 4 আওয়ার্সও পড়েন, এইটা অনেক। ডেইলি যদি এটা মেনটেন করতে পারেন যে আমি ডেইলি 3 ঘন্টা করে পড়ি, 4 ঘন্টা করে পড়ি। বাট আরেকজন পণ্ডিত সে কি করে, একদিন পড়ছে 8 ঘন্টা, এরপর 2 দিন পড়ে নেয়, তারপরে কি আরেকদিন পড়ছে আরেকদিন এইভাবে হবে না। কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে। কোনো কারণে একদিন দুদিন মিস হতেই পারে, একদিন আপনার কোনো একটা ইমার্জেন্সি আছে, কোনো একটা দাওয়াত আছে, মিস হতেই পারে। বাট এমন যাতে না হয় ওই দিন কিচ্ছু পড়া নাই। আপনার যেই দিন আপনার বন্ধুর বিয়ের দাওয়াত, ওই দিনও আপনার ভোক্যাব মিস যাওয়া যাবে না। ভোক্যাব এবং রিডিং হ্যাবিট, এই দুইটা জিনিসে আমি কোনো রকম এক্সকিউজ চাই না। কারণ ভোক্যাব এমন একটা জিনিস যেটা অল্প টাইমে শেখার জিনিস না। আপনার যদি আমি টাস্ক দেই, গান পয়েন্টেও আপনি একদিনে, আপনাকে একদম গান পয়েন্টেও যদি আপনাকে বলা হয় যে আজকে 100টা ওয়ার্ড আপনাকে শিখতে হবে, এরপরেও আপনি 100টা ওয়ার্ড শিখতে পারবেন না। কারণ ভোক্যাব প্রসেস মানে একদিনের মধ্যে, কারণ ভোক্যাব প্রসেস করার জন্য আমাদের ব্রেনের একটা টাইম লাগে। ভোক্যাব অল্প টাইমে পড়ার জিনিস না। এই জন্য ভোক্যাবটাকে গ্র্যাজুয়াল একটা হ্যাবিট বানায় ফেলতে হবে, ডেইলি 10টা করে ওয়ার্ড। আপনার বন্ধুর বিয়ের দাওয়াত, ভোক্যাব মিস দেওয়া যাবে না। আপনি আপনি ট্যুরে গেছেন, আপনার ভোক্যাব মিস দেওয়া যাবে না। আপনি অন্য কিছু স্টপ রাখেন, বাট আপনার ভোক্যাব মিস যাওয়া যাবে না। আপনার ডেইলি 10টা করে ওয়ার্ড পড়তে হবে। কি কোত্থেকে পড়বেন? ভাই আপনার তো পিডিএফ রিসোর্স আছে, সব রিসোর্স তো পিডিএফ এ। আপনি ট্যুরে যাচ্ছেন বা হচ্ছে আপনি ধরেন জবে অফিসে যাচ্ছেন, যেখানে যান আপনি তো পিডিএফ বের করে পড়তে পারছেন। ভোক্যাবের ক্ষেত্রে আমি কোনো রকম এক্সকিউজ চাই না। অ্যান্ড দেন ওয়ার্ক অন ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। সো আপনার নিজের স্ট্রেংথ যেটা, আপনি যদি ম্যাথসে অনেক ভালো হয়ে থাকেন, ওই স্ট্রেংথটাকে আরো স্ট্রঙ্গার করতে হবে। আপনার যদি কোনো একটাতে উইকনেস থাকে, সেই উইকনেস থেকে কাটায় ওইটাকে কনভার্ট করে স্ট্রেংথসে নিয়ে যেতে হবে। অ্যান্ড আপনার অবশ্যই ডেডিকেটেড একটা স্টাডি টাইম থাকতে হবে। সো ডেডিকেটেড স্টাডি টাইমটা বের করে ফেলবে যে আমি এই টাইমে আমি পড়াশোনা করবো। অ্যান্ড প্যাসিভ লার্নিং, ভাই ভোকাব আমি কখন পড়বো? ভোকাব আপনি অল দ্য টাইম পড়বেন, 24/7। বাট ডেডিকেটেড একটা টাইম তো থাকবেই, বা 24/7 কিন্তু ভোকাব লার্নিং প্রসেসের মধ্যেই থাকবেন। কিভাবে? অফিসে যাচ্ছেন, পিডিএফটা বের করে ভোকাব রিভিশন দেন। আপনি লাঞ্চের পর রেস্ট নিচ্ছেন, ভোকাব তখন রিভিশন দেন। আপনি জাস্ট বাসা থেকে নেমে নিচে দোকানে যাবেন, 2টা ওয়ার্ড মাথায় করে নিয়ে যান, মানে এই 2টা ওয়ার্ড দেখে যায় মিনিং, দেখে এগুলো মনে মনে মুখস্থ করতে থাকেন। এভাবে ভোকাবটাকে ডেডিকেটেডলি ভাই ঢুকায় ফেলেন নিজের ব্রেনের মধ্যে। এটাকে নিজের একটা হ্যাবিটের পার্ট বানায় ফেলেন, নিজের লাইফস্টাইলের একটা পার্ট বানায় ফেলেন। ওকে, সো প্যাসিভ লার্নিংটাও চলবে। আপনি মুভি দেখেন, মুভি দেখার হ্যাবিট থাকতে পারে। সেই মুভিটা আপনি বাংলা না দেখে বা হিন্দি না দেখে আপনি হচ্ছে ইংলিশ দেখেন, সিরিজ দেখেন, ইংলিশ সিরিজ দেখেন। এটা কোথায় হেল্প করবে? ওই যে স্পিকিং অ্যান্ড হচ্ছে লিসনিং, এগুলোতে হেল্প করবে।
অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ এআই। আপনি যদি এই 2026 সালে এসে এআই কে ঠিকঠাক মতো ইউজ না করেন, তাহলে আপনি আপনার পটেনশিয়ালকে প্রপারলি ইউজ করছেন না। তো আমাদের ভোকাব লার্নিং প্রসেসেও এআই এর ইউজ থাকবে, নিজের সেলফ স্টাডি ক্ষেত্রে এর ইউসেজ থাকবে। কিভাবে? আমরা প্রম্পট দিয়ে দিব, ওই প্রম্পটটা সুন্দর মতো কপি করে নিয়ে আপনার চ্যাট জিপিটি কে দিবেন, ও আলাদা চ্যাট খুলে ফেলবে, ওই চ্যাটটা শুধুমাত্র ভোকাবের জন্য ইউজ করবে। রিডিং এর ক্ষেত্রে আমরা আলাদা প্রম্পট দিয়ে দিব, ওই প্রম্পটটা দিয়ে আপনি সুন্দর মতো আলাদা একটা চ্যাট খুলবেন। তাহলে ওগুলোর ফজিলতটা কি? আপনি কোনো একটা ওয়ার্ড শেখার জন্য ওই ভোকাবের চ্যাটে দিলে সুন্দর মতো ওই ওয়ার্ডের মিনিং, এক্সাম্পল সেন্টেন্স, সিনোনিমস সব দিয়ে দিবে। ওইটা মনে রাখার ট্রিক্সও দিয়ে দিবে, অর্থাৎ নেমোনিক্সও দিয়ে দিবে। রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে আপনি হয়তো বা অনেক জটিল একটা রিডিং প্যাসেজ পড়ছেন, আগাগোড়া কিচ্ছু ধরতে পারছেন না, বাট ওই যে চ্যাটের মধ্যে নিয়ে সুন্দর মতো কপি করে দিবেন, সুন্দর মতো ও কিন্তু ধরাই দিবে। সিমিলারলি আমাদের আরো ডেডিকেটেড চ্যাটস থাকবে। এইবার প্র্যাকটিস টেস্ট, ভোকাব ড্রিলস। আমাদের ক্লাসের মধ্যে ভোকাব ড্রিল থাকবে। ইংলিশ ক্লাসগুলোতে ক্লাসের শুরুতেই ভোকাব ড্রিল। ভোকাব ড্রিল মানে একদম মৌখিক, মানে ভার্বাল একটা টেস্টের মতো হবে। আপনাদেরকে ধরা হবে যে ভাই, মানে মিনিং ধরা হবে, আপনারা বলবেন। আর প্র্যাকটিস টেস্ট তো থাকবেই, অ্যান্ড মক টেস্ট তো আছেই, অ্যান্ড প্রবলেম সলভিং ফোরাম। সো এগুলোর, এই যে প্রবলেম সলভিং ফোরামটা পেয়েও যদি আপনি এটা ইউজ না করেন, তাহলে আপনি এটাকে ওয়েস্ট করলেন। কিন্তু আপনি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম না বুঝলে, কোনো কিছু না বুঝলে সুন্দর মতো ছবি তুলে পাঠিয়ে দিবেন। সো এটা অলরেডি বলে ফেলছি যে আপনার কিন্তু নিজের স্ট্রেংথ এন্ড উইকনেস ফাইন্ড আউট করতে হবে, সেটার উপরে কাজ করতে হবে। অ্যান্ড দেন কনসিস্টেন্সি ইজ দ্য কি। এটা অলরেডি বলে ফেলছি যে ভাই আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। একদিন খুব পড়লেন, দেন হচ্ছে 2 দিন পড়লেন না, এরকম করা যাবে না। কনসিস্টেন্ট থাকতে হবে। কয়দিনের জন্য? বেশি না, নেক্সট 4 মাস কনসিস্টেন্ট থাকলেই প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আরো 2 মাস, আরো 1.5 মাসের মতো মেনটেন করলেই আপনার আইবিএমবি এডমিশন শেষ, টেস্ট শেষ। এবং এই কয়েক মাস আপনার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট টাইম হতে যাচ্ছে, যদি আপনি কনসিস্টেন্টলি কোর্সটা করেন, কনসিস্টেন্টলি প্রিপারেশনটা কন্টিনিউ করেন। সো আপনার ডেইলি স্টাডি টাইম, এখন ডেইলি স্টাডি টাইম কতক্ষণ পড়তে হবে, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনার যদি উইকনেস থাকে, যেটা অলরেডি বলে ফেলছি, যে দেখেন ভাই, কেউ যদি এরকম থেকে থাকে যে প্রডিজি লেভেলের ট্যালেন্টেড, মানে প্রচুর ট্যালেন্টেড, খুব অল্প পড়লে হয়ে যায়, তার জন্য ডেইলি 2.5 আওয়ার্স বা 3 আওয়ার্স এনাফ। বাট আবার কেউ যদি এরকম থেকে থাকেন যে হচ্ছে আপনার যার হয়তো বা আহ দরকার, কি বলে এটাকে, একটু বেশি পড়া দরকার, যার হয়তো উইকনেস আছে, তার জন্য বেশি পড়তে হবে। সো আপনি প্রডিজি লেভেলে ট্যালেন্টেড থাকলে ডেইলি 2 আওয়ার্স, 2.5 আওয়ার্স হয়ে যেতে পারে। বাট ইন জেনারেল বললে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা দরকার। এবার যাদের উইকনেস, যারা যারা মনে করেন যে আমার এই জায়গাতে উইকনেস আছে, তারা আরো বেশি টাইম দিবেন। যত বেশি টাইম দিতে পারবেন তত ভালো, বাট টাইমটা যাতে এফিশিয়েন্ট হয়। আপনি 4 ঘন্টা স্টাডি টাইম রাখলেন, বাট এই স্টাডি টাইমের মধ্যে আপনি হচ্ছে কি করতেছেন, আপনি ফেসবুকে যাচ্ছেন, ইনস্টাতে যাচ্ছেন, আবার হচ্ছে আহ, মনোযোগ ঠিকঠাক মতো দিচ্ছেন না, তাহলে তো ভাই হইল না। স্টাডি টাইম একদম ডেডিকেটেড থাকতে হবে। পড়ার টাইমে পড়তে হবে, পড়ার অভিনয় করা যাবে না। মানে আপনি সুন্দর মতো ছোটবেলায় যেরকম ফাঁকিবাজি করতেন, যে বই নিয়ে বসছেন কিন্তু অন্য কিছু চিন্তা করতেছেন বা আহ, অন্য কাজ করতেছেন, এরকম করা যাবে না। এখন ম্যাচিওর মানুষ, সবাই ম্যাচিওর, এখন ম্যাচিওরলি পড়তে হবে। ওকে। অ্যান্ড দেন প্রবলেম সলভিং ফোরাম, যেটা বললাম, এইখানে আপনাদের ডিসকাশন থাকবে, প্রবলেমগুলো সলিউশন পাবেন, এটা ঠিক মতো ইউজ করবেন। ইউজ অফ এআই এফিসিয়েন্টলি, এটা বলে ফেলছি যে এআইটাকে এফিসিয়েন্টলি ইউজ করতে হবে। অ্যান্ড প্র্যাকটিস টেস্ট অ্যান্ড ফুল লেন্থ মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আপনি প্রিপারেশন যত ভালো নেনই না কেন, মক টেস্ট যদি না দেন, সেই ক্ষেত্রে কিন্তু মক টেস্ট যদি না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে গিয়ে প্রিপারেশনটা কমপ্লিট না। কারণ নর্মালি আপনার কোয়েশ্চেন্স গুলো পারা এক কথা, আর অ্যাকচুয়াল টেস্ট গুলোতে গিয়ে এক কথা, ডিফারেন্ট সিনারিও, কারণ ওখানে টাইম লিমিটেশন থাকে। দ্যাটস ওয়াই ফুল লেন্থ মক টেস্ট গুলো অবশ্যই দিতে হবে। এবং আরেকটা জিনিস আমি খুবই হাইলি রেকমেন্ড করি, প্লিজ, এটা আমি হাম্বলি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আপনারা সবাই ব্যাংক এমটিওর এক্সাম গুলো দিবেন, ব্যাংক এমটিও গুলোতে অ্যাপ্লাই করবেন এবং এক্সাম দিবেন। এখন বলবো যে ভাই আমি ব্যাংকে জব করবো না, আমি কেন দিব? ভাই আপনি জব করেন না, বাট স্টিল দেন। কেন দিবেন? বিকজ ব্যাংক এমটিওর, প্রাইভেট ব্যাংক এমটিওর কোয়েশ্চেন প্যাটার্ন গুলো আইবিএ এমবিএ এর প্যাটার্নের মতোই, মানে 90% সেম।
এক্সট্রা জাস্ট হচ্ছে জিকে আর জিকে থাকে আর কি এক্সট্রা। তো এখন আপনি এগুলো দিলে একটা সুবিধাটা কি, আপনি এক্সাম প্রেশারটা নেওয়াতে ইউজ টু হয়ে যাবেন। দেখেন, এক্সাম হলের এনভায়রনমেন্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট, আপনি পারা জিনিসও ভুল করতে পারেন। ওকে, আপনি কিন্তু পারা জিনিসও ভুল করতে পারেন। দ্যাট ইজ ওয়াই আপনাকে এক্সাম এনভায়রনমেন্টে ইউজ টু হওয়ার জন্য আপনার উচিত প্রাইভেট ব্যাংক এমটিও গুলোর এক্সাম দেওয়া। আপনি জব করবেন নাকি করবেন না এটা পরের ব্যাপার, আপনি রিটেন টেস্ট অ্যাটলিস্ট দেন। ওকে, দ্যাটস ওয়াই আমি খুবই হাইলি এনকারেজ করবো প্রাইভেট ব্যাংক এমটিওর এক্সামগুলো দিবেন। আর যাদের আবার এগুলোতে জব করার ইচ্ছা আছে তারা তো আর অবশ্যই দিবেন। ওকে, কারণ তাহলে আপনি যে রিয়েল এক্সামের ব্যাপারটা বুঝে যাবেন এক্সাম হলে, যে আপনার ওখানে গিয়ে দেখবেন একটা সেন্টারের মধ্যে 2500 2000 3000 মানুষজন এক্সাম দিচ্ছে। তো তখন ওই এনভায়রনমেন্টের সাথে কিন্তু আপনি ইউজ টু হয়ে যাবেন। এবং প্রাইভেট ব্যাংক এমটিও গুলোতে বেশিরভাগই হচ্ছে আপনার এক্সামটাকে হচ্ছে আইবিএ। সো কোয়েশ্চেন প্যাটার্নও সেম। তো আপনি ওই যে সেম জিনিসগুলোর সাথে ইউজ টু হয়ে যাবেন। সো প্লিজ এই ব্যাপারটা একটু কনসিডার করে দেখবেন। এন্ড দেন ওয়ান টু ওয়ান সেশন সবার সাথে বসবো, সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা হবে, যার যার ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিয়ে এবং টার্গেট নিয়ে। অ্যান্ড দেন আমাদের কিছু এক্সক্লুসিভ কিছু সেশন থাকবে, যেমন ধরেন গভর্নমেন্ট জব নিয়ে সেশন থাকবে আলাদা ওয়েবিনার। সো সেগুলাতে হচ্ছে আপনারা অ্যাক্সেস তো পাবেন, সেগুলোতে আপনারা ইন ডিটেইলে সাজেশন পাবেন বা কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন যে হ্যাঁ প্রিপারেশনটা আমার কিভাবে নেওয়া উচিত, ওগুলো প্রতিটার জিনিসের এই ইনসাইড ইনফোগুলো জানতে পারবেন। দেন এর বাইরে হচ্ছে আপনার হায়ার স্টাডি নিয়ে বাইরে ওগুলো নিয়ে ওয়েবিনার থাকবে, সেগুলোতেও আপনার অ্যাক্সেস পাবেন। দেন হচ্ছে আপনার হচ্ছে ইয়াগুলো যে আছে আপনার ব্যাংক এমটিও গুলো, সেগুলো নিয়েও ওয়েবিনার থাকবে বা এক্সট্রা সেশন থাকবে। দেন হচ্ছে আপনার এমএনসি গুলো ইউনিলিভার ব্যাট, সো সেগুলোতে অলরেডি জব করছেন গ্রাজুয়েট ট্রেনি হিসেবে বা এখন প্রমোটেড হয়ে গেছেন, সো তাদেরকে নিয়েও কিছু সেশন এক্সট্রা হয়তো বা আমরা রাখবো। সো সেগুলো থেকেও কিন্তু আপনারা আপনাদের ক্যারিয়ারের গাইডেন্সটা পাবেন। সো এই হচ্ছে আমাদের এই কোর্সের একদম আদ্যপান্ত। আহ এখন আপনাদের কিউ এন এ সেশন, আপনারা আপনাদের প্রশ্নগুলো বলতে পারেন। আচ্ছা, তার আগে আমি একটু জয়িতা আপুকে একটু আমি বলি। আপু কি আছেন? ওকে, ফাইন। আপু মেবি এখন অ্যাক্টিভ নাই। আমি আছি। ফাইন। হ্যাঁ, আপু তাহলে আপনি যদি কিছু অ্যাড করতে চান, মানে এসবের মধ্যে আমি যা যা বললাম আমি সবকিছু কাভার করার ট্রাই করেছি। আপনি যদি কিছু অ্যাড করতে চান। আচ্ছা, আপু একটু জাস্ট আমি একটু না বলে নিই একটা জিনিস আমি হ্যাঁ, একটু বলে ফেলি, হ্যাঁ। সেটা হচ্ছে, সরি ইন্টারাপশনের জন্য। সেটা হচ্ছে এই কোর্সে কিন্তু আমি আর আপু ক্লাস নিব। তো শুরুর দিকে সবগুলো এরকম হবে যে উইকলি একটা ক্লাস আমার থাকবে আর দুইটা ক্লাস আপুর থাকবে, দেন হচ্ছে আবার এটা উল্টাটা হতে পারে। সো পুরো কোর্সটা আমি আর আপু নিব। অ্যান্ড আপু কিন্তু ভাস্টলি এক্সপিরিয়েন্সড। আপু হচ্ছে আহ, অনেক স্বনামধন্য একটা কোচিং এও ক্লাস করিয়েছেন অফলাইনে। ওকে, সো শি ইজ ভাস্টলি এক্সপিরিয়েন্সড। অ্যান্ড কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে আপু আমার থেকেও অনেক এক্সপিরিয়েন্সড। ওকে, সো এই এই হচ্ছে কথা। আর ক্লাস দুজনই আমি নিব। অ্যান্ড দুজনেই হচ্ছে আপনার তিনটা, আমাদের এই কোর্সে আরেকটা সুবিধা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আমরা দুইজনই সবগুলো মডিউলেই বা সবগুলো সেকশনেই হচ্ছে আপনার ইউজ টু, এবং সবগুলো সেকশনে আমরা পড়াই। হ্যাঁ, যেমন ধরেন আপু ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল তিনটাই পড়াতে পারেন। সো শি ইজ এক্সপিরিয়েন্সড ইন অল থ্রি সেকশনস। আমিও সেম। সো কাজে এটাও আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ, ব্যাকআপ অপশন অলওয়েজ আছে। ওকে, সো এই আর কি। So, আপু প্লিজ একটুখানি রুমে, সরি আমি ইন্টারাপশনের জন্য আমি একটু এই জিনিসটা অ্যাড করার দরকার ছিল আর কি, সরি প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। এই যা বলার আমি যা বলতে চাইছিলাম ভাইয়া সব বলে দিয়েছেন, তাই আমি আর নতুন করে কিছু না বলি। তো আমাদের যে স্কিল গুলা দরকার হবে, যে ইকুইপমেন্ট গুলা দরকার হবে, বই নোটস এগুলা নিয়ে সব ভাইয়া বলেই দিয়েছেন। আমি বলবো আপনাদের কনফিডেন্স নিয়ে আপনাদের নিজেকে এমন ভাবে বিল্ড আপ করতে হবে, এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে মনে হয় যে নো, ওকে, আমার প্রিপারেশন পারফেক্ট, আমি অবশ্যই চান্স পাবো ইনশাল্লাহ। আর আইবিএ এমবিএ প্রিপারেশন হচ্ছে এখন কম্পিটিটিভ এক্সামের মধ্যে বেস্ট, কারণ আইবিএ বেশিরভাগ পরীক্ষা প্রশ্নে টেন্ডার পাচ্ছে। যেমন সিনিয়র অফিসার আমি হয়েছি 2022 ইনটেকের, ডিসেম্বরে জয়েন করেছি। এরপরে যে দুইটা পরীক্ষা হয়েছে দুইটাই সম্ভবত আইবিএই নিয়েছে। আর লেটেস্ট প্রশ্নটা যদি আপনারা দেখেন, 24 বেসড যে সিনিয়র অফিসারটা ছিল, ইট ওয়াজ প্রিটি হার্ড।
কিন্তু যারা আমরা আইবি এর স্টুডেন্ট, মানে আমার যে ক্লাসমেটরা, আমার বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছে, তাদের কাছে এটা কিছু ছিল না। সিলেবাস চেঞ্জ হয়েছে এটা নিয়ে সবার অনেক হেডেক, অনেক টেনশন। কিন্তু যারা আইবিএমবি এর প্রিপারেশন নিয়েছে তাদের কাছে এটা কিছুই না। কারণ আইবি এর লেভেল যদি আমি ধরি 8, তাহলে সিনিয়র অফিসারের টাফ যে বেসটা ছিল ওটা হবে ধরেন 4 বা 5। তো যে 8 লেভেলের প্রিপারেশন নিয়েছে সে তো 5 অবশ্যই পারবে। এটা হচ্ছে ব্যাপার। তাছাড়া গভর্নমেন্ট জবের প্রিপারেশনের কোনো হেল্প লাগলে আমি নিতে অবশ্যই আপনাদের হেল্প করতে পারবো। কারণ এই লাইনে তো আমি অনেক বছর ধরে আছি, 1-1.5 বছরের মতন। তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর ক্লাসের ক্ষেত্রে আমি প্রথমে 2 দিন ক্লাস নিব, এরপর ভাইয়া একদিন নিবে, অথবা এটার উল্টাটাও হতে পারে। যে কোনো ধরনের হেল্পে আমি আর ভাইয়া সবসময় আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবো। আপনারা সেটা দিবেন, প্রবলেম সলভিং নিয়েও কোনো সমস্যা হবে না এই আশা করি। আর আপনাদের কোনো কোয়ারিজ থাকলে করতে পারেন। আর তাছাড়া আমরা সবসময় আছি আপনাদের যে কোনো কোয়ারিজ শোনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। সো প্লিজ এখন আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিতে চাচ্ছি, সো আপনাদের যত রকম কোয়েরিজ আছে প্লিজ। তো প্রিপারেশন নিয়ে বা কোর্স রিলেটেড কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করে দিব। অ্যান্ড দেন আচ্ছা, একটা কিছু কয়েকটা কথা, সেটা হচ্ছে আমাদের এটা যদি গ্রুপে বলা হতো, বাট আমি একটু বলে ফেলি এখনই, যে আমাদের এক্সামগুলো হবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে। সো আপনারা প্রত্যেকেই একটা ইউনিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে ওখানে গিয়ে এক্সামগুলো দিবেন। সো এবং ওখানে আপনাদের প্রত্যেকের ট্র্যাক রেকর্ড কিন্তু থাকবে, যে আপনি ইমপ্রুভমেন্ট কিরকম হচ্ছে, পার্সেন্টেজ অফ মার্কস বাড়ছে কিনা, এবং হচ্ছে আপনার পার্সেন্টেজ অফ মার্কস বাড়ছে কিনা, এবং হচ্ছে কি আপনার পারফরমেন্সটা কিরকম, আপনার র্যাঙ্কিং কিরকম, ইচ এন্ড এভরিথিং থাকবে। এই হচ্ছে গিয়ে কথা। আর হচ্ছে ক্লাস রেকর্ডিংস গুলো তো আপাতত গুগল ড্রাইভে সব, ওখানে অ্যাক্সেস পাবেন সবাই যার যার জিমেইলে। অ্যান্ড দেন ওগুলো আবার ইয়েতে ওয়েবসাইটে চলে যাবে। সো এই, এখন দেন হচ্ছে আপনাদের কোনো কোয়েরিজ থাকলে প্লিজ। ভাইয়া ওয়ার্ড স্মার্ট টু কি পড়তে হবে? এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার ভোক্যাবের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। ভোক্যাবের ক্ষেত্রে হচ্ছে দেখেন, আপনার কোনো ওয়ার্ড না পড়ার চেয়ে 333টা ওয়ার্ড পড়া ভালো, 333টার চেয়ে 500 ওয়ার্ড ভালো, 500-র চেয়ে 1000টা ওয়ার্ড ভালো। সো ওয়ার্ডসমার্ট টু পড়তে পারলে ভালো, পড়তে পারলে ভালো। আমরা তো আমাদের কোর্স অনুযায়ী কিনা আমরা ওয়ার্ডসমার্ট ওয়ান টু দুইটাই শেষ করবো। কিন্তু ধরেন ওয়ার্ডসমার্ট ওয়ান পড়লে ইউজারে হয়ে যায়, হ্যাঁ। ধরেন কেউ যদি ওয়ার্ডসমার্ট ওয়ান পড়ার পরেও চান্স পায় নাই, তার মানে সে গ্রামার, রিডিং ওইসব জায়গাতে তার উইকনেস ছিল। কারণ ভোক্যাব আপনি যতই পড়েন, এক্সামে কি 100% কমন পাবেন না। আপনি যদি 2000 ওয়ার্ডও শিখে যান, আপনি এক্সামকে 100% কমন পাবেন না, কিছু আননোন থাকবে। সো চান্স পাওয়ার জন্য ওয়াটসন ওয়ান পর্যন্ত এনাফ, বাট টু হলে ভালো হয়। ভাইয়া আরেকটা প্রশ্ন, আপনি হচ্ছে বেশ কিছু ইংলিশ নিউজ পেপার কথা বলেছিলেন। হ্যাঁ। আমি তো মোটামুটি হচ্ছে প্রতিদিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হার্ড কপিটাই ব্যবহার করি, এটাই কি ভালো হবে না অ্যাপস ব্যবহার করাটা বেটার হয়? কাইন্ডলি কি প্রশ্ন একবার রিপিট করবেন? আপনি তো হচ্ছে বেশ কয়েকটা ইংলিশ নিউজ আচ্ছা পেপার আচ্ছা কথা আচ্ছা আচ্ছা, বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ। সো ইংলিশ নিউজ পেপারের ক্ষেত্রে হচ্ছে আপনার হার্ড কপি দরকার নাই। তবে হ্যাঁ, আপনি যদি প্রেফার করেন সেক্ষেত্রে বাংলাদেশি নিউজ পেপার পড়তে পারেন। এটা পড়লে হবে, মানে হার্ড কপি সফট কপি ম্যাটার করে না, আপনার যেটা ইচ্ছা পড়েন, কোনো সমস্যা নেই। নিয়মিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডটা পড়ি তো এই কারণে জিজ্ঞাসা। হ্যাঁ, খুবই ভালো। এই হ্যাবিটটা যে কতটা কাজে দিবে মানে এটা চিন্তা করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় শর্টকাট খুঁজি, যে হ্যাঁ আমরা শর্টকাটে হচ্ছে কি আমরা 2 মাসের মধ্যে, ওই যে বলে না যে এরকম একটা কি একটা মিম আছে না, যে পয়সা ডাবল, এরকম একটা মিম আছে না, যে আমরা হচ্ছে সবসময় শর্টকাট খুঁজি, যে হ্যাঁ 2 মাসের মধ্যে আমি বস হয়ে যাবো, এটা করে ফেলবো সেটা করে ফেলবো। ভাই, সাকসেস এইভাবে আসে না। সাকসেসের জন্য আপনাকে পারসিস্টেন্টলি প্রিপারেশন নিতে হবে, এফোর্ট দিতে হবে, এবং লং টার্ম প্রিপারেশন নিতে হবে। ওকে। এবং আইবিএ প্রিপারেশনের জন্য 3 থেকে 4 মাস সবচেয়ে স্ট্যান্ডার্ড টাইম। এবং আমাদের কাছে এখন যত টাইমটা আছে এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট টাইম। আমাদের কোর্সটা যেভাবে ডিজাইন করা, এভাবে প্রিপারেশন নিলে খুবই সুন্দর মতো প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারবে। আর কোনো প্রশ্ন?
ভাইয়া আরেকটা যদি প্রশ্ন আহ, ছিল, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে যে আহ, বিভিন্ন যে ফিকশন ইংলিশ বইগুলান আছে, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হুম, হুম। বইগুলান বা নন ফিকশন বইগুলান, এগুলা কতটা হেল্প করতে পারে? এটা অনেক অনেক বেশি হেল্পফুল। বিশেষ করে আমি যদি একজন রাইটারের কথা বলি, আমি তার দুইটা বই পড়েছি। রাইটার হচ্ছে এলিফ শাফাক নামে একজন রাইটার, টার্কিশ আমেরিকান রাইটার। তার একটা বই হচ্ছে আপনার 50 রুলস অফ লাভ, আর 40 আরেকটা, রুলস অফ লাভ। সরি 40 রুলস, সরি 40 রুলস অফ লাভ। আর আরেকটা হচ্ছে আপনার দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল। আরেকটা বই আমি নীলক্ষেতে অনেকদিন খুঁজলাম, পাইলাম না, সেটা হচ্ছে আপনার দ্য আর্কিটেক্টস অ্যাপ্রেন্টিস। ওটা হার্ড কপি পড়ার ইচ্ছা ছিল। তো তার বইগুলোতে এই জিআরই স্ট্যান্ডার্ড ওয়ার্ড গুলো বা আইবি স্ট্যান্ডার্ড ওয়ার্ড গুলোতে ভরপুর। তো আপনি যখন দেখবেন যে আপনার যে ওয়ার্ডটা শেখা হয়েছে ওইটা, ওই ওয়ার্ডটা ওখানে ইউজ হয়েছে, ওইটা ইউসেজটা দেখা হয়ে গেলে তখন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আপনার শেখা হয়ে যায়। ওকে। সো এটা অবশ্যই হেল্পফুল। যাদের বই পড়ার অভ্যাস আছে তাদের জন্য, তারা ইংলিশে শিফট করতে পারেন, ইংলিশ ফিকশন বইগুলো পড়তে পারেন। ওকে, তাহলে বাকি কথাবার্তা গ্রুপে হবে। এবং আমাদের ফার্স্ট ক্লাস থাকবে, আমাদের তো রুটিনটা তো জানেন, আমাদের ক্লাস হচ্ছে আপনার ফ্রাইডে, সানডে, আর হচ্ছে ওয়েনসডে। তো আমাদের এই সানডেতে ক্লাস নাই, সানডে বলতে তো কালকেই, কারণ হচ্ছে আপনাদের তার আগে ক্লাস শুরুর আগে কয়েকটা টাস্ক থাকবে, কয়েকটা রেকর্ডেড ক্লাস এবং হচ্ছে কিছু টাস্ক থাকবে এক্সট্রা। হ্যাঁ। তো আমাদের ক্লাসটা শুরু হচ্ছে আপনার ওয়েনসডে থেকে। ওয়েনসডেতেই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এরপর থেকে তো ওই অনুযায়ী চলবে, ওয়েনসডে, ফ্রাইডে, আর হচ্ছে সানডে। ওকে। এক্সাম রুটিন, ক্লাস রুটিন, ইন ডিটেল রুটিন হচ্ছে গ্রুপে সব দিয়ে দেওয়া হবে। ক্লাস ম্যাটেরিয়ালস গুগল ড্রাইভে, বাট হচ্ছে হোয়াটসঅ্যাপ, মানে সব লিঙ্ক আপ আর সব কথাবার্তা বা যত রকমের কমিউনিকেশন সব আমাদের ওই যে আমাদের কোর্সের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানে হবে। ওকে। ইভেন এই যে কোয়েরিজে আমি এই সেশনে আমি সবকিছু কাভার করার ট্রাই করেছি আমরা, বাট এরপরেও যে কোনো রকমের কোয়েরিজের জন্য আমরা তো আছি। ওকে। তাহলে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকার জন্য, ভেরিফাইয়ের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।